আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে একটি বিশেষ আয়োজন করেছি, সেটি হচ্ছে তোমরা যে কিংবদন্তি বইটি পড়ো, সেই কিংবদন্তি বইটির উপর ফ্রি ক্লাস, মানে অধ্যায় ধরে ধরে ফ্রি ক্লাস। তোমরা যে কিংবদন্তি বইটি পড়ো, এই কিংবদন্তি বইয়ের উপর অধ্যায় ধরে ধরে আমরা পড়বো এবং বিগত বছর যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। তোমাদেরকে আমি একটু বলে রাখছি, তোমরা যারা ক্লাসটি করবে, শুরু থেকে ক্লাসটি করবে এবং তোমরা যেটা করবা, এই ক্লাসে আমি তোমাদের প্রশ্ন যতগুলো আছে, মানে যে অধ্যায় আমি পড়াবো সেই অধ্যায়ের বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমি তোমাকে ধরে ধরে প্র্যাকটিস করে দিব। এবং তোমরা এই অধ্যায়টির উপর আগামী কালকে আমার ওয়েবসাইটে দেখো, পিন পোস্ট করা আছে, ওয়েবসাইটে তোমরা গিয়ে সেখানে তোমরা রেজিস্ট্রেশন করে কিংবা লগ ইন করে তোমরা এক্সাম গুলো ফ্রি দিতে পারবে। আজকের ক্লাসের উপর ফ্রি এক্সাম থাকবে। তো সুতরাং তুমি যদি কিংবদন্তি বইটি পড়ো বা কিংবদন্তি বইটি তুমি যদি কালেক্ট করো, তাহলে তুমি একই সাথে হচ্ছে একটা বেস্ট বুক পাচ্ছ, সাথে তুমি কিন্তু আমার ক্লাস পেয়ে যাচ্ছ, একদম লাইভ ক্লাস। তোমাকে আমি একদম সুন্দর করে যে টপিকটা পড়াবো সেই টপিকটা একদম বুঝিয়ে দিব। তো তোমাদেরকে আমি বলবো, তোমরা একটু, আপনি কি সিঙ্গেল পড়ান? হ্যাঁ পড়াই, ইনবক্স করো। তোমাদেরকে আমি একটু বলবো, তোমরা ক্লাসটা একটু শেয়ার করবা, আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের উপর, ক্লাসটা একটু শেয়ার করবা। এতে করে আমাদের জনবল মনোবল বাড়বে, জনবলের সাথে মনোবলটা বাড়বে। তোমরা একটু ক্লাসটা ডেফিনেটলি তোমাদের জায়গা থেকে একটু শেয়ার করবা। আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই একটু ক্লাসটা শেয়ার করবা। এটা কোনো প্রমোশনাল ক্লাস না, এটা হচ্ছে তোমাদের কি বলে, বইয়ের উপর ক্লাস, সর্বজনীন ক্লাস। আমি আবার বলছি, এটা বইয়ের উপর ক্লাস, এটা হচ্ছে সর্বজনীন ক্লাস। তো সুতরাং তোমরা অবশ্যই একটু ক্লাসটা শেয়ার করবা, অবশ্যই ক্লাসটা একটু তোমরা তোমার জায়গা থেকে একটু শেয়ার করো। আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে গেছে, প্রায় 250-এর উপর স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। আমরা ক্লাসটি পরিচালনা করছি কিংবদন্তি যে পেজ রয়েছে, সেই কিংবদন্তি পেজ থেকে আমরা ক্লাসটি পরিচালনা করছি। আহ প্রথম এডিশনের ব্যাচ চালু করেছেন? প্রথম এডিশনের ব্যাচ হ্যাঁ করেছি ভাইয়া। ওকে, এবার আসো, আমরা আজকে কি কি পড়াবো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আজকে আমি তোমাদের স্লাইড রেখেছি। আমি তোমাদেরকে যেটা করব, কিংবদন্তি বই থেকে তোমাদেরকে আজকে টপিকটা রেখেছি, সেটা হচ্ছে একেবারে ব্যাকরণের একটা মৌলিক টপিক, বা প্রথম দিকে যে টপিক পড়তে হয় শুরুর টপিক রেখেছি। সেই টপিকের নাম হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এই টপিকের মধ্যে ব্যাকরণটা কোথা থেকে এসেছে, এই ব্যাকরণের মধ্যে কি কি আলোচনার বিষয় রয়েছে, কোন অধ্যায়টি কোথায় যাবে, এই টপিকটা, এই টপিকটা তোমার হচ্ছে বেসিক টপিক, মানে বিগিনার লেভেলে টপিকটা পড়তে হবে তোমাকে। তাহলে তুমি হচ্ছে অটোমেটিকলি কোন অধ্যায়টা কোথায় যাচ্ছে, কোন অধ্যায়টা কোন কেন্দ্রে তুমি বুঝতে পারবা। এবং এইটা পড়ার পরে আমি তোমাকে জাস্ট দেখাই, আমি তোমাকে স্লাইডে পড়াবো, বাট তুমি এখান থেকে জাস্ট দেখো। আজকে আমরা কিংবদন্তি বইয়ের, লিখে রাখো কিংবদন্তি বইয়ের হচ্ছে আমরা আজকে, তোমরা একটু খাতা কলমে লিখে রাখো, কিংবদন্তির হচ্ছে আজকে আমরা 548 থেকে, মানে পৃষ্ঠা লিখে রাখো খাতায়, 548 থেকে আমরা চলে যাব হচ্ছে 548 থেকে আমরা 548 পড়বো। তারপর হচ্ছে 549 পড়বো। আমার যে বিগত যতগুলো প্রশ্ন এসেছে, রিসেন্ট ইয়ারে যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো কিন্তু আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে দেন হচ্ছে এখানে প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন, বাছাইকৃত প্রশ্ন আছে। তারপর হচ্ছে মানে এক কথা ধ্বনিবর্ণ আছে, মানে কিংবদন্তি বই থেকে যতগুলো পড়া যায় আমরা পড়বো। তো তোমরা একটু ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আমি তোমাদেরকে এখানে পড়াবো না, আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে স্লাইডে পড়াবো। আমি আবারও বলছি, তোমাদেরকে আমি এখানে পড়াবো না, তোমাদেরকে আমি স্লাইডে পড়াবো, বা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কোন কোন জিনিসগুলো পড়বা। আমি খুব স্লোলি পড়াবো, সুন্দর করে পড়াবো, তোমরা একটু কেয়ারফুলি বুঝবা। আমি এখান থেকে পড়াবো না, শুধু কিংবদন্তি থেকে আমরা আজকে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়ের টপিকটি পড়বো, এবং আমরা এটা প্র্যাকটিস করবো কিংবদন্তির প্রশ্ন থেকে, বাট আমরা পড়বো হচ্ছে অন্য কোথা থেকে, ঠিক আছে? তাহলে আমরা সবাই যেটা করব, একটু শেয়ার করে রাখবো, আমরা স্লোলি পড়াবো, স্মুথলি পড়াবো, তুমি একটু কেয়ারফুল থাকবা, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে সাথে আমি আর একবার শেয়ার দিয়ে দিই, আর একবার বলতে আমি শেয়ার করিনি এখনো, আমি একটু শেয়ার করে ফেলি আমার জায়গা থেকে। তোমরা একটু শেয়ার করবা, আমার তোমাদের প্রতি ইয়া থাকবে, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? একটু শেয়ার করে ডান লিখবা, যারা কষ্ট করে শেয়ার করেছো তোমরা শেয়ার করে ডান লিখবা। দেখো ভাই, শেয়ার করলে বই দিব, এটা দিব, এই ফ্রি ওই ফ্রি, এইগুলো দিয়ে আসলে যতটা কাজ হয় তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি পড়াটা শিখতে পারলা কিনা। অ্যাজ এ স্টুডেন্ট তুমি পড়াটা শিখতে পারছো কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি মনে করি তুমি পড়াটা শিখতে পারছো কিনা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি। তো আমি গ্রুপ খুঁজে পাইতেছি না, যাক আমি যতটুকু পারছি দিচ্ছি, সমস্যা নাই। তোমরা একটু আমাকে হেল্প করবা, ঠিক আছে? ওকে, আমাদের সাথে প্রায় 300 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যুক্ত হয়েছে থ্যাংক ইউ। চলো আমরা মূল পড়ে চলে যাই। আজকে প্রথম ক্লাস, আমি একটু বেশি কথা বললাম। আচ্ছা, এখন আসো, কিংবদন্তি বই থেকে যে টপিকটা আছে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, এই টপিকটা হচ্ছে আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখান থেকে পড়বো। তাহলে সবাই একটু মনোযোগী দিই, আমরা পড়াবো হচ্ছে স্লাইড, আর প্রশ্ন প্র্যাকটিস করব হচ্ছে কিংবদন্তি পৃষ্ঠা থেকে, বই থেকে ধরে ধরে আমরা প্রশ্ন সলভ করব। আচ্ছা, তাহলে
প্রথমে এক ধরনের প্রশ্ন আসে, খুবই বেসিক প্রশ্ন। এই যে ব্যাকরণ, তুমি যে ব্যাকরণ পড়ছো, এই ব্যাকরণটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে, এটা ভাঙলে কি পাওয়া যায়, এটা সন্ধি কি, এটা কোন ভাষার শব্দ, এটা কি সাহিত্য শব্দ, এটার অর্থটা কি, এই যে নানান প্রশ্ন, এটাতে কয়টা অক্ষর আছে, এটাতে কয়টা উপসর্গ আছে, এটা প্রকৃতি কয়টা আছে, ধাতু কয়টা আছে, এই যে নানান কথা, এই কথাগুলো পরীক্ষায় আসে। এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন একটা এসেছিল, এই প্রশ্নটাও কিন্তু আমরা ইতিমধ্যে না একটু পরে আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে সবাই আমরা মনোযোগ দিয়ে দেখি। আমাদের ক্লাসটি মূলত হচ্ছে কিংবদন্তি পেজ থেকে প্রচার হচ্ছে, কিংবদন্তি পেজ থেকে তোমরা সরাসরি কিংবদন্তি পেজে আসতে পারো ইনশাল্লাহ। ওকে, অনেকে মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ। দেখো, প্রথম কথা হচ্ছে এই ব্যাকরণটা কোন ভাষা থেকে এসেছে, কোন ভাষার শব্দ। মনে রাখবা, ব্যাকরণ হচ্ছে একটা তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। তাহলে প্রশ্ন হচ্ছে এবার জগন্নাথ এসেছে যে ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে, যেটা হচ্ছে উত্তর হবে কি তৎসম বা সংস্কৃত। এই সেম কোশ্চিনটা জগন্নাথ এসেছে 24-এ, বাট 2017 সালে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা এসেছিল। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, প্রশ্ন রিপিটেশন হয়ে থাকে। আচ্ছা, 2 নম্বর কথা, যে এই ব্যাকরণটা যদি আমরা ভাঙি, এই ব্যাকরণটা ভাঙলে কি পাবো। মনে রাখবা, এই ব্যাকরণটা ভাঙলে পাওয়া যায় দুটো উপসর্গ পাওয়া যায়। কিরকম, আমি সহজ করে ভাঙতেছি। আমি ফার্স্ট স্টেপে লিখলাম বি যোগ হচ্ছে আকরণ, কি লিখলাম, বি যোগ আকরণ লিখলাম। এবার সেকেন্ড স্টেপে আকরণ ভাঙলে হয় আ যোগ করণ, কি হয়, আ যোগ করণ। আবার থার্ড স্টেপে করণ ভাঙলে কি হয়, করণ ভাঙলে হয় এই যে এতটুকু হয় ক্রিযোগণ। কি বলেছি, করণ ভাঙলে কি হয়, করণ ভাঙলে হয় ক্রিযোগণ। মনোযোগ দাও প্লিজ বাচ্চারা, মনোযোগ দাও। করণ ভাঙলে কি হয়, ক্রিযোগণ। কি হয়, ক্রিযোগণ। কি হয় বলতো, ক্রিযোগণ। তাহলে খেয়াল করে দেখো, করণ ভাঙলে কি হয়, ক্রিযোগণ। তাহলে মূলত এই ব্যাকরণ শব্দ ভাঙলে তুমি বলবা বি যোগ আ যোগ ক্রি যোগ হচ্ছে অন। এই ক্রিটা হচ্ছে কি, এই ক্রি হচ্ছে ধাতু, এটা কি ধাতু। আর এই যে অন, এটা হচ্ছে প্রত্যয়, এটা কি প্রত্যয় শেষে থাকে, প্রত্যয় কোথায় থাকে, শেষে থাকে। আর বি এবং আ এটা হচ্ছে তৎসম উপসর্গ, এটা হচ্ছে উপসর্গ, দুটি কি আছে, উপসর্গ আছে, বাট কোন ভাষার, তৎসম। তো মনে রাখো তৎসম উপসর্গ। তাহলে পরীক্ষাতে বলা হয় যে ব্যাকরণ শব্দটি ভাঙলে কি পাওয়া যায়, তুমি মুখস্থ করে ফেলাও, বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এটা পরীক্ষায় বহুবার এসেছে, বহুবার। তুমি বিগত বছর প্রশ্ন সলভ করতে গিয়ে পাবা, এটা অনেকবার আসছে যে ব্যাকরণ শব্দটি ভাঙলে কি পাওয়া যায়। তাহলে ব্যাকরণ শব্দ ভাঙলে পাওয়া যায় বি যোগ আ যোগ ক্রি যোগ অন পাওয়া যায়। ওকে, আচ্ছা এবার আসো, ব্যাকরণ শব্দ উপসর্গ আছে কয়টা, এই বি আছে আর আ আছে, কয়টা, দুইটা আছে। আচ্ছা, ব্যাকরণ কি সহিত শব্দ, যেহেতু ধাতু চিহ্ন আছে তার মানে এখানে প্রকৃতি প্রত্যয় হয়েছে, সেহেতু আমরা বলবো হচ্ছে প্রত্যয়সাহিত, কৃত প্রত্যয়সাহিত শব্দ। কি বলবো, মূলত বলবো হচ্ছে প্রত্যয়সাহিত শব্দ। কি বলবো, মূলত বলবো হচ্ছে প্রত্যয়সাহিত শব্দ। ওকে, এরপরে এই যে ব্যাকরণ এত ভাঙলা, এইটার অর্থটা কি। মনে রাখবা, এটার অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এটার অর্থ অথবা ব্যুৎপত্তি অর্থ, পরীক্ষা এটা বলা হয় যে ব্যুৎপত্তি অর্থ কি, কি বলা হয়, ব্যুৎপত্তি অর্থ। তাহলে মনে রাখবো যে ব্যাকরণ শব্দের অর্থ কি, আনসার হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এটা পরীক্ষায় এই লাইনটা অনেকবার এসেছে। আর আরেকটা জিনিস মনে রাখবো, শুধু অর্থ না, ব্যুৎপত্তি অর্থ বললেও বলবো কি, বিশেষভাবে বিশ্লেষণ। কি বলেছি, বিশেষভাবে বিশ্লেষণ। এবার আসো, এই এই ব্যাকরণটার কাজ কি, এই ব্যাকরণের কাজ কি। এই ব্যাকরণের কাজ হচ্ছে, দেখো ব্যাকরণের কাজ হচ্ছে, দেখো বাংলা ভাষায় বা যে কোনো দেশে বা যে কোনো ভাষায়, ভাষা কিন্তু পৃথিবীতে আগে এসেছে, আকার ইঙ্গিত এসেছে, এরপরে ভাষা এসেছে। এই ভাষাটা কিভাবে চলবে, এটা মূলত নিয়ন্ত্রণ করা হচ্ছে ব্যাকরণ। যেমন তুমি বাংলাদেশের একজন নাগরিক, তুমি কিভাবে চলবা, এটার নিয়ম কানুন কোথায় আছে, সংবিধানে আছে। তার মানে সংবিধান দ্বারা আমরা নিয়ন্ত্রিত। এখন বলো তো, এই বাংলাদেশে আগে মানুষ এসেছে না আগে সংবিধান এসেছে? ডেফিনেটলি আগে মানুষ এসেছে। মানুষ তৈরি করেছে কি, সংবিধান। কিন্তু সংবিধান আমাদেরকে নিয়ন্ত্রণ করে। সিমিলারলি আমাদের আগে ভাষা এসেছে, বাংলা ভাষা। যেই ভাষা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে ব্যাকরণ। এই ব্যাকরণের কাজ কি, ব্যাকরণের কাজ হচ্ছে, ধরো ইংরেজিতে আমরা জানি সাবজেক্ট হয়, সাবজেক্ট হয়, এরপরে ভার্ব হয়, এরপরে কি হয়, অবজেক্ট হয়, রাইট? এটা হচ্ছে ইংরেজি প্যাটার্ন, এটা হচ্ছে ইংরেজি। আর বাংলায় কি হয়, সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, এবার ভার্ব হয়। মানে এটা হচ্ছে বাংলার প্যাটার্ন, বাংলার নিয়ম। যেমন আমি সাবজেক্ট বলতে কর্তা, হ্যাঁ, এবারে অবজেক্ট বলতে কর্ম, অবজেক্ট বলতে কি কর্ম, আর ক্রিয়া বলতে বোঝাচ্ছি, ভার্ব বলতে ক্রিয়া, ভার্ব বলতে কি, ভার্ব বলতে যে ক্রিয়া। আচ্ছা, এবার আসো, এই যে আমি বলতে পারি যে আমি খাই ভাত, আমি খাই ভাত, তাহলে ইংরেজি হয়ে গেল, আমি খাই ভাত হলো না। তো বাংলা কি বলতে হবে, বলতে হবে আমি ভাত খাই। এই যে একটা স্ট্রাকচার, এই যে একটা গঠন, এই যে একটা কর্তার পরে কর্ম, কর্মের পরে ক্রিয়া, এই যে সিকোয়েন্স, এইটাই হচ্ছে কি ভাষার অভ্যন্তরীণ
শৃঙ্খলা আবিষ্কার করা, এটা হচ্ছে ব্যাকরণের কাজ। তাহলে ব্যাকরণের কাজ কি মুখস্থ করে নাও, এটাও কিন্তু পরীক্ষা এসেছে। ব্যাকরণের কাজ কি মুখস্থ করে না, ক্লাস থেকেও যাবো না। ব্যাকরণের কাজ কি, ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার, মানে নিয়ন্ত্রণ করা। আমরা ক্লিয়ার হয়েছ। এবার আসো 6 নম্বর পয়েন্ট। এই যে ব্যাকরণ যে এত কথা বলে, ব্যাকরণ যে এত কিছু করে, কারণ এসে নিয়ন্ত্রণ করে, এর মূল ভিত্তি কি, এর সোর্স কি, এর সংবিধান কার জন্য আসছে, মানুষের নিয়ন্ত্রণ করার জন্য, মানুষকে। ঠিক তেমনি এই ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। ব্যাকরণের মূল ভিত্তি কি, এই ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। পরীক্ষা এটা কিন্তু প্রশ্ন এসেছে, সহজ কোশ্চেন, ঘাবড়াই গেছে অনেকে। তাহলে ব্যাকরণের মূল ভিত্তি মানে কাজ করে কি নিয়ে, ভাষা নিয়ে করে ভাই। আচ্ছা, এরপরে আছে কি 7 নাম্বার, যে এই ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। কি বলা হয়, এই ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। কি বললাম, এই ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান। তাহলে মনে রাখবো আমরা যে ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান। ঠিক আছে, মানুষের নিয়ন্ত্রক কি, সংবিধান। তাহলে সংবিধান হচ্ছে মানুষের নিয়ন্ত্রক, তাহলে আমরা বলবো হচ্ছে ভাষার নিয়ন্ত্রক হচ্ছে কি, ব্যাকরণ, বা ভাষার সংবিধান হচ্ছে ব্যাকরণ। এই লাইনটাও কিন্তু পরীক্ষা এসেছে। এন্ড লাস্ট অন 8 নাম্বার, যে এই ব্যাকরণ শব্দটা ভাঙলে মানে সন্ধি করলে কি পাওয়া যায়। সন্ধি করলে হয়, নিয়ম পড়াবো আমি সন্ধি ক্লাসে, ব্যাকরণ ভাঙলে হয় বিযোগ আকরণ, এটা হচ্ছে স্বরসন্ধি। এটা কি, এটা হচ্ছে স্বরসন্ধি। আমি আবারও বলছি, মনোযোগ দাও, যে ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিযোগ আকরণ। যারা ক্লাস করছো একটু ক্লাসে রিয়াকশন ইউজ করবা। আমি আবার বলছি, যারা ক্লাস করছো মনোযোগ দিয়ে ক্লাসে একটু রিয়াকশন দিবা। আচ্ছা, মানে তুমি যে ক্লাসে উপস্থিত হয়েছো এটা বোঝার জন্য একটু রিয়াকশন দিবা। তাহলে কি বলেছি, ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, বিযোগ আকরণ। এটা মুখস্থ করে না, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। মনে রাখবা, এই সন্ধি বিচ্ছেদ কথাটা বললে তুমি উত্তর কি করবা, বিযোগ আকরণ দিবা, স্বরসন্ধি। এটা বাদে যা বলবে, যেমন বলতে পারে ব্যাকরণের গঠন কি, ব্যাকরণ ভাঙলে কি পাওয়া যায়, কি বলতে ভাঙলে কি পাওয়া যায়, ব্যাকরণ সমান কি, ব্যাকরণের প্রকৃতি প্রত্যয় কি, এরকম অনেক প্রশ্ন আসবে। এগুলোর সব আনসার কি বলতো, এই যে বিযোগ আযোগ ক্রিযোগণ। একমাত্র মনে রাখবা, ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এই সন্ধি বিচ্ছেদ উল্লেখ করে দিলে তুমি বলবো হচ্ছে বিযোগ আকরণ। এটা বহুবার পরীক্ষা এসেছে। আর ব্যাকরণ শব্দ ভাঙলে কি পাওয়া যায়, ব্যাকরণ সমান কি, ব্যাকরণের গঠন কি, ব্যাকরণের বিশ্লেষণ রূপ কি, ব্যাকরণের প্রকৃত প্রত্যয় কি, যাই বলুক সেক্ষেত্রে উত্তর কি দিব, বিযোগ আযোগ ক্রিযোগ অন। বল কি বলেছি, বিযোগ আযোগ ক্রিযোগ অন। এই হচ্ছে আমাদের এটার আনসার। ওকে, আচ্ছা, আমরা প্রশ্ন প্র্যাকটিস করবো একটু পরে। আমরা একটু ওয়েট করি। আমরা কিংবদন্তি বই থেকে প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। যারা যুক্ত হয়েছো একটু ক্লাসটা শেয়ার করবা, এবং তোমরা কমেন্ট সেকশনে গিয়ে দেখবা যে তোমাদের লিংক দেওয়া আছে একটা, যে সেটা হচ্ছে রেকর্ড ক্লাস করার জন্য, এবং পরীক্ষায় যাচ্ছে যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসের উপর ফ্রি এক্সাম দিতে পারবা। আমরা আগামীকালকে সন্ধ্যার সময় ফ্রি এক্সাম দিতে পারবো, আমি টাইম বলে দিব। তোমরা হচ্ছে একটু ওয়েবসাইটে লগ ইন করে রাখো। হ্যাঁ, ওয়েবসাইটে লগ ইন করে রাখো, আমি পরে দেখাই দিব, এখন আমি পড়ি আপাতত। এবার আসলে এখানে প্রশ্ন আছে, এই প্রশ্ন আমি এখানে প্র্যাকটিস করাবো না, এগুলো আমি কিংবদন্তিতে প্র্যাকটিস করাবো। আমি এখানে করাবো না, আমি কিংবদন্তিতে করাবো। তোমরা ডিটাচ হয়েও না, জাস্ট লাইনে থাকো। আচ্ছা, এবার আসো, এবার কি বলছে, এবার বলছে এই যে ব্যাকরণ, এই ব্যাকরণের মানে মৌলিক আলোচ্য বিষয় কয়টা বা আলোচনা বিষয় কয়টা। মনে রাখবা, ব্যাকরণ বলুক ভাষা বলুক, এই মৌলিক অংশ আছে কয়টা, 4টা। বলো কয়টা আছে, বলতো 4টা। তাহলে ব্যাকরণের কিংবা ভাষার মৌলিক অংশ 4টা। কি কি, একটা হচ্ছে ধ্বনি। ধ্বনি মানে কি, ধ্বনি মানে হচ্ছে সাউন্ড ভাই। এবার কি, শব্দ মানে কি ভাই, শব্দ মানে হচ্ছে অর্ড। বাক্য মানে কি ভাই, বাক্য মানে হচ্ছে সেন্টেন্স। কি বলেছি, বাক্য মানে সেন্টেন্স। অর্থ মানে কি, অর্থ মানে হচ্ছে মিনিং। কি বলেছি বলতো, মিনিং। কি বলেছি, মিনিং। তাহলে খেয়াল করে দেখো, এই যে তাহলে ভাষার বা ব্যাকরণের মৌলিক অংশ, মনে রাখবা মৌলিক অংশ কথাটা কি, কথাটা হচ্ছে মৌলিক অংশ। এই মৌলিক অংশ হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। কি বলেছি বলো, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। মুখস্থ করে ফেলাও। তাহলে ব্যাকরণের মৌলিক অংশ, মূল অংশ সেটা কি, বা ভাষার ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, মানে সাউন্ড, অর্ড, সেন্টেন্স, মিনিং। এবার খেয়াল রাখবা, এই ব্যাকরণের মৌলিক রূপ, অনেকে কনফিউজ, স্যার মৌলিক রূপ কয়টা, মৌলিক রূপ মানে কি। মনে রাখবা, এই ব্যাকরণের মৌলিক রূপ হচ্ছে দুটো আছে। কয়টা, দুটো। একটা হচ্ছে লৈখিক। লৈখিক মানে কি, এই যে আমরা লিখি, চলিত ভাষায় আমরা লিখি, সাধু ভাষায় আমরা লিখি। আর মৌখিক মানে কি, মৌখিক মানে হচ্ছে আমরা বলি। মৌখিক মানে কি, বলি। কি কি বলি আমরা চলিত ভাষায় বলতে পারি, আবার আমরা আঞ্চলিক ভাষায় বলতে পারি। তাহলে মনে রাখবো আমরা যে লৈখিক হচ্ছে কি লিখার ভাষা, আর মৌখিক হচ্ছে মুখের ভাষা। এটা হচ্ছে ব্যাকরণের কিংবা ভাষার হচ্ছে মৌলিক রূপ। এই রূপ কথাটা উল্লেখ করলে মনে রাখবা, এই রূপ কথাটা মৌলিক রূপ। এই রূপ বললে তুমি বলবো হচ্ছে 2 প্রকার, লৈখিক, মৌখিক। এটা কম আসে, একটু মনে রাখবা। আচ্ছা, আর যদি মৌলিক অংশ বলে, মৌলিক অংশ, সেক্ষেত্রে বলবো হচ্ছে 4টি বলবা। আচ্ছা, আরেকটা বিষয় যদি বলা হয় যে প্রত্যেক ভাষার বা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়, কি বলেছে, প্রধান আলোচ্য বিষয় কয়টি, 4টি। এই কনসেপ্টটা কি বলছে দেখো, প্রধান আলোচ্য বিষয় এর মানে কি,
প্রধান হইতে পারে, অথবা এটা বলতে পারে যে মৌলিক, এটা মৌলিকও বলতে পারে, মৌলিক কি বলতে পারে, মৌলিক। মৌলিক বা প্রধান আলোচ্য বিষয় কয়টা ভাইয়া? চারটা। কয়টা? চারটা। আচ্ছা খেয়াল করো, এই যে আমরা ইংরেজি পড়ি, ইংরেজিতে আমরা কি পড়েছি না দেখো তো, একটু 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 কানেক্ট করো তো। এই যে স্পিকিং, রাইট, এই যে রাইটিং, এই যে লিসেনিং, এই যে রিডিং, বুঝছো? স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইটিং, চারটা আছে না? তো এই যে চারটা আছে, ঠিক তেমনি প্রত্যেক ভাষার, তুমি যে ভাষায় যাও, প্রত্যেক ভাষার মৌলিক আলোচ্য বিষয়, মৌলিক আলোচনার বিষয় কিংবা প্রধান, মৌলিক অথবা প্রধান, মনে রাখবা সেটা প্রত্যেক ভাষার কিংবা প্রত্যেক ব্যাকরণের মৌলিক বা প্রধান আলোচ্য বিষয় চারটা। এটা মাথার মধ্যে সেট করে নাও, এই লাইনটা পরীক্ষায় প্রচুর এসেছে। তাহলে মৌলিক অংশ চারটা, মৌলিক আলোচনার বিষয় কয়টা? চারটা। ওকে, কি কি? এই যে শিখেছ, ধ্বনি শিখেছ, তত্ত্ব দিয়ে দাও। ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব। দেখো আমি তত্ত্ব দিয়ে দিলাম। এগুলোর অপর নাম আছে, শব্দ তত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব, আর বাক্য তত্ত্বের অপর নাম কি? পদক্রম, আর অর্থ তত্ত্বের অপর নাম বাগার্থ বলা হয়। সেটা আমরা না পড়লেও হবে, সমস্যা নাই। আচ্ছা এবার আসো, এদের ইংরেজি নাম, এদের ইংরেজি নাম গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে, এদের ইংরেজি নাম পরীক্ষা আসে, এদের ইংরেজি নাম হচ্ছে গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? একটু একটু কমেন্ট করে বলো তো, বুঝতে পারছো কিনা? আমাকে একটু কমেন্ট করো তো ভাইয়া, একটু কমেন্ট করে বলো বুঝতে পারছো কিনা, আমাকে একটু কমেন্ট করো তো। মৌলিক রূপ হচ্ছে দুটি, হ্যাঁ হ্যাঁ, নুসরাত জাহান, থ্যাংক ইউ বোন, ঠিক আছে ওকে। তাহলে একটু কমেন্ট করে বলো বুঝতে পারছো কিনা। ধ্বনিতত্ত্বর ইংরেজি নাম হচ্ছে ফোনোলজি। ভাই ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ, ফোনোলজি। 5বার বলো, ধ্বনিতত্ত্ব, ফোনোলজি, ফোনোলজি, ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ফোনোলজি। আচ্ছা ক্লাসে পড়া ক্লাসে বুঝতে যাবে। শব্দতত্ত্বের অপর নাম রূপ, শব্দ রূপ, মনে রাখবা মারফোলজি, অনেকে মরফোলজি বলে, সমস্যা নাই। মারফোলজি কি বলেছি? মারফোলজি কি বলেছি? মরফোলজি। তাহলে মারফোলজি শব্দতত্ত্ব। বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম, পদ পদ পদ, বা মনে রাখবা পদটা বাক্যে বসে, তাহলে বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। সিনট্যাক্স, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14 সালে সিউনিটে এসেছিল। সিনট্যাক্স শব্দের বাংলা পরিভাষা কি? সেখানে বাক্যতত্ত্ব ছিল না, বাক্য প্রকরণ ছিল, ওটা অ্যান্সার হয়েছিল, মানে অপশন বিবেচনায়। তাহলে বাক্যতত্ত্বের অপর নাম বা ইংরেজি নাম কি? সিনট্যাক্স। আচ্ছা অর্থতত্ত্বের ইংরেজি নাম কি? সিমেন্টিক্স। এটা চাকরি পরীক্ষা আসছে। তাহলে অর্থতত্ত্বের ইংরেজি নাম কি? সিমেন্টিক্স। সিমেন্টিক্স কি বলেছি? সিমেন্টিক্স। তাহলে অর্থতত্ত্বের অপর নাম কি? সিমেন্টিক্স। অর্থতত্ত্বের অপর নাম কি? সিমেন্টিক্স। বাক্যতত্ত্ব বা পদক্রম হচ্ছে কি? সিনট্যাক্স। মারফোলজি শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, ফোনোলজি ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ফোনোলজি, সিনট্যাক্স বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব, সিনট্যাক্স। আচ্ছা সিমেন্টিক্স অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব, সিমেন্টিক্স, মারফোলজি শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ফোনোলজি। এমনি ক্রস ম্যাচ করে পড়ে ফেলাও। শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব, রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসতে ল ইউনিটে আসতে, আগে ল বি ছিল। আচ্ছা এবারে কি বলছে? এখনো মানে এতে আছে লটা, বাট আগে ল বলতে বি ইউনিট ছিল, আলাদা ইউনিট ছিল। আচ্ছা বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। ওকে ডান। তাহলে এতটুকু অংশ কে কে ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট করো তো বাচ্চারা, একটু কমেন্ট করো কে কে এতটুকু অংশ ক্লিয়ার হয়েছে। আমরা কোশ্চেন সলভ করবো একটু পরে, আমরা আগে বেসিকটা দাঁড় করায় ফেলি, এরপর আমরা কোশ্চেন সলভ করবো। হ্যাঁ আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই যে চারটা অংশ, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এটা প্রধান বিষয়। এখন কিভাবে বুঝবা? দেখো একটু কেয়ারফুলি শোনো। তুমি ইন্টারে মনোযোগ দাও, আমি একটু কালার চেঞ্জ করছি। তুমি ইন্টারে উচ্চারণ পড়েছো, মনে আছে? আচ্ছা ভাইয়া এই উচ্চারণটা কেন পড়ছো বলো তো ভাইয়া? দেখো এই যে ব্যাকরণে প্রায় দেখো 28 থেকে বা 32 বলি, এই মুখস্থ অংশ সহ এই 32 থেকে প্রায় 38টা, প্রায় 38টা টপিকের নাম আছে। দেখো লিসেন কেয়ারফুলি, আমি কি বলেছি? ব্যাকরণে 32 থেকে 38টা মতো ব্যাকরণিক টপিক আছে, ব্যাকরণ আছে। এই টপিক গুলো কোনটা কোন কেন্দ্রিক, কোনটা সাউন্ডের জন্য আমরা পড়বো সেটা ধ্বনিতত্ত্বে, কোনটা বাক্যের জন্য বাক্যতত্ত্বে, কোনটা শব্দ নির্মাণ শব্দ তৈরির জন্য শব্দতত্ত্বে, কোনটা অর্থের জন্য পড়বো আমরা যাবে অর্থতত্ত্বে। এই যে কোনটা কোথায় যাবে, কোনটা কোন ভাগে যাবে, চারটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি কয়টা আছে? চারটা। এই 32টা বা 38টা মানে এই টপিক গুলো এই চারটা ক্যাটাগরির মধ্যে যাবে, মানে ক্যাটাগরাইজ হবে। এই 32টা আইটেম 38টা আইটেম এই চারটার মধ্যে ক্যাটাগরাইজ হবে। এখন এই জিনিসটা আমি একটু তোমাকে কানেক্ট করে দিচ্ছি। তুমি ইন্টারে পড়েছিলাম, মনে আছে? তুমি ইন্টারে পড়ছো, আমি একটু ধরাই দিই, জাস্ট ধরাই দিই। ইন্টারে পড়ছো, আমি ধরাই দিই। দেখো ইন্টারে উচ্চারণ পড়েছো, মনে আছে? উচ্চারণ খেয়াল করো তো, উচ্চারণ পড়েছো। আচ্ছা বলো তো এই উচ্চারণটা কেন পড়েছো? শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ শুদ্ধ কথা বলার জন্য, উচ্চারণের জন্য। তবে যাবে কে? যাবে ধ্বনি, সাউন্ড। যাবে কোথায়? যাবে হচ্ছে ধ্বনি তত্ত্বে। যাবে কোথায়? ধ্বনি তত্ত্বে। একটু রিকল করো। 2 নাম্বার আসো, তুমি ইন্টারে পড়েছিলা বাক্য রূপান্তর, মনে আছে? সরল, যৌগিক, জটিল, প্রশ্নবোধক, বিশেষসূচক, মনে নাই? আচ্ছা তার মানে কি পড়েছো? ইন্টারে পড়েছো বাক্য রূপান্তর। কি পড়েছো? বাক্য রূপান্তর। তাহলে এই বাক্য রূপান্তর কমন সেন্স যাবে সে কোথায়? যাবে সে বাক্যে। যাবে কোথায়? যাবে হচ্ছে বাক্যে। আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি বেসিকটা। এই যাবে কোথায়? যাবে হচ্ছে বাক্য তত্ত্বে যাবে।
আচ্ছা, তুমি ইন্টারে উপসর্গ পড়েছিলা, মনে আছে? একটু রিকল করো তো ভাইয়া, তুমি উপসর্গ পড়েছিলা। আর এই উপসর্গের কাজটা কি? এই উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ ক্রিয়েট করা। কিভাবে বুঝবা? আসো দেখো, আমি ধরো লিখলাম হচ্ছে গমন। কি লিখেছি? আমি লিখলাম গমন। আচ্ছা, কমন সেন্স, গমন মানে কি? গমন মানে তুমি যাচ্ছ, যাওয়া। গমন মানে কি? যাওয়া। তুমি এর আগে একটা আ নামক উপসর্গ দিলা। কি দিলা? আ নামক উপসর্গ দিলা। এটা কি? এটা একটা উপসর্গ দিয়ে কি হইলো? মিনিং কি? আগমন মানে কি? আসা। তাহলে গমন মানে কি? দেখো, লিসেন, গমন মানে আমি যাচ্ছি, আমি আ দিলাম। আগমন মানে কি? আমি আসা হয়ে গেল। কি হয়ে গেল? আসা হয়ে গেল। তাহলে এই যে আরেকটা শব্দ তৈরি করলো, কে করলো? এই যে উপসর্গটা আগে বসে তৈরি করলো। তাহলে মনে রাখবো, এই উপসর্গ হচ্ছে অবশ্যই শব্দ তৈরি করলে সে যাবে কোথায়? যাবে শব্দ তত্ত্বে বা রূপ তত্ত্বে যাবে। যেমন দেখো, আমি বললাম প্রত্যয়ের ক্ষেত্রে সেম, আমি একটু কানেক্ট করে দিচ্ছি। যেমন প্রত্যয় পড়েছি, আমি ধর বললাম হাত। কি বলেছি? হাত বলেছি। হাত হচ্ছে একটা মূল শব্দ। এই হাতের পরে আমি ধর দিয়েছি দিয়েছি। কি দিয়েছি? দিয়েছি। হাত হচ্ছে এই যে হাতটা, হাত কি? হাত হচ্ছে এই হাতটা। আর হাতা এবার হয়ে গেল কি? দেখো তো, হয়ে গেল হচ্ছে হাতা। এই হাতা মানে কি? এই হাতা বলতে যার হাত আছে, মানে এই যে লাইক হচ্ছে আমার শার্টের হাতা। লাইক কি? শার্টের হাতা। হাত বলতে এক্স্যাক্টলি হাতটা, আর হাতা বলতে কি? হাত আছে এরকমটা, মানে এই লাইক শার্টের হচ্ছে এই শার্টটা বলতে পারো, হাতের হাতটা। বুঝতে পেরেছো? বা তুমি হাতি বলতে পারতা। আমি ইন প্রত্যয় দিই, দেখো ইন প্রত্যয় আরো ভালো বুঝবা। হাত মানে হাত, আর আমি ইন দিলাম, ইন প্রত্যয় সমান হয়ে গেল কি? সমান হয়ে গেল হচ্ছে হাতি। ভাই হাতি মানে কি? এটা পশু। তাহলে এই যে নতুন শব্দ ক্রিয়েট করলো, কে করলো? প্রত্যয়। তাহলে কে করলো বলতো? প্রত্যয়। এই প্রত্যয় যাবে কোথায়? যাবে হচ্ছে অবশ্যই শব্দ তত্ত্বে। আচ্ছা, ইন্টারে তুমি পড়েছিলা পারিভাষিক শব্দ। কি পড়েছিল ভাইয়া? তুমি পড়েছিলা পারিভাষিক শব্দ। কি পড়ছিলা? পারিভাষিক শব্দ পড়ছিলা। ভাই পরিভাষা তুমি কেন পড়ো? পরিভাষা পড়ো অর্থের জন্য। বলো, কি বলেছি? পরিভাষা কেন পড়ো? পরিভাষা পড়ো হচ্ছে অর্থের জন্য। যাবে কোথায়? যাবে সে হচ্ছে অর্থতত্ত্ব। আমরা পরিভাষা, এজেন্ডা মানে কি? এজেন্ডা মানে হচ্ছে আলোচ্য সূচি। এজেন্ডা বাস্তবায়িত করতে হবে, মানে কি? আলোচ্য সূচিগুলো বাস্তবায়ন, রূপ ধারণ করাইতে হবে বা বাস্তব করতে হবে। এই যে অর্থের জন্য আমরা পড়ি, আমার মনে হয় তুমি ইন্টারের পড়া থেকে তুমি কানেক্ট করতে পারলাম, মোটামুটি ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছো। এখন আমরা ডিটেলস পড়বো। এখন কি করবো? আমরা ডিটেলস পড়বো। আরেকটা বিষয় পরীক্ষায় আসে, সেটা দেখে না, এখানে দিয়ে রেখেছি আমি। সেটা হচ্ছে এগুলোতে প্রধান বা মৌলিক, অপ্রধানও পরীক্ষা আসে। মনে রাখবা, এই যে অভিধান তত্ত্ব, এর অপর নাম হচ্ছে লেক্সিওগ্রাফি। ছন্দ বা অলংকার তত্ত্ব, কিংবা মনে করো হচ্ছে যে কি বলে, মনে করো যে হচ্ছে ভাষা তত্ত্ব, বা মনে করো হচ্ছে নন্দন তত্ত্ব। তাহলে কি বলেছি? এই দেখো, অভিধান তত্ত্ব, এটা পরীক্ষা আসে। এই অভিধান তত্ত্বের ইংরেজি নাম লেক্সিওগ্রাফি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি 2014-15 সেশনে এই কোশ্চেনটা এসেছিল, বাংলা লিখছিল। মানে লেক্সিওগ্রাফিটা বাংলা লিখে দিল, এভাবে লিখে দিয়েছে লেক্সিওগ্রাফি। লেক্সিওগ্রাফি কি বলছে? এই লেক্সিওগ্রাফির বাংলা পরিভাষা কি? বাংলা পরিভাষা হচ্ছে অভিধান তত্ত্ব। হুবহু এটাই আসছিল। তাহলে ছন্দ তত্ত্ব, অলংকার, নন্দন তত্ত্ব, ভাষা তত্ত্ব, এগুলো অপ্রধান, এগুলো ফ্যাক্ট না, এগুলো কিছু না, অপ্রধান। ওকে, মনে রাখবা শুধু। আচ্ছা, এখন বলো তো বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা আমার ভাই বোনেরা? প্লিজ বাচ্চারা একটু বলো তো বেসিক ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা এই চারটার মধ্যে, এই যে 38টা টপিক পড়ছে, এই চারটার মধ্যে আমরা এগুলো ক্যাটাগরাইজ করে ফেলবো। কিভাবে ইজিলি পারা যায়? ইজিলি কিভাবে পারা যায়? ইন্টারে পড়েছো মাত্র 6টা ব্যাকরণ, সেই 6টা ব্যাকরণকে আমি কি করলাম? আমি দেখাই দিলাম। তাহলে এখন অ্যাডমিশনে তুমি আরো 20টা, আরো 25টা ব্যাকরণ পড়বা, সেগুলো যাবে কোথায়? আসো, শিখবে। মাত্র 5 মিনিট সময় লাগবে, মাত্র 5 মিনিট সময় লাগবে। আসো, আমরা সবার প্রথমে পড়বো হচ্ছে ধ্বনিতত্ত্ব, যার ইংরেজি নামটা ভয়াবহ গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। ইংরেজি নাম কি বলতো ভাইয়া? ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে ফোনোলজি। বলো, কি বলেছি? ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে ফোনোলজি। এগুলোর উপর আমরা কোশ্চেন সলভ করবো একটু পরে। আচ্ছা, তাহলে ধ্বনিতত্ত্বের, লিসেন, ধ্বনিতত্ত্বের ইংরেজি নামটা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি নাম কি? ফোনোলজি। ফোনে কথা বলি আমরা, সাউন্ড হয়, এভাবে মনে রাখবা, যেমন মন চাই। তোমার হাসনাত স্যার বলছে, বা কিংবদন্তি বই লেখা আছে, মনে রাখবে নামের সাথে, মানে পরীক্ষা তোমাকে যেটা দিবে। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন কেমন আসে দেখা দিই। পরীক্ষায় প্রশ্ন কেমন আসে? এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কেমন আসে এটা দেখে নাও, এটা দেখে নাও। পরীক্ষা আসে এরকম। আচ্ছা, আমি তোমাকে দেখাই দিই, এখানে না, তোমাকে পরীক্ষায় প্রশ্ন কেমনে আসে আমি তোমাকে একটু বই থেকে দেখাই, একটু বই থেকে দেখাই। লিসেন, একটু বই থেকে দেখাই। এখান থেকে হচ্ছে তোমাকে দেখাই, এখান থেকে হচ্ছে পরীক্ষা, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে এখানে কোশ্চেনটা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কই 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 কই, এই যে, এই দেখো প্রশ্ন, দেখো, এই দেখো প্রশ্ন, দেখো প্রশ্ন। লিসেন, দেখো বাচ্চা, দেখে নাও আমরা কেন পড়ছি, উদ্দেশ্য কি? প্রশ্ন দেখতে হবে, প্রশ্ন দেখলে আমি বুঝতে পারবো আসলে কেমনে প্রশ্ন আসে। দেখো কি বলছে, বলছে 5 নাম্বার কোশ্চেন, বলছে কারক বিশ্লেষণ, কারক বিশ্লেষণ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? এবার বলছে বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? এরপরে বলছে কি, দেখো এরপরে বলছে কি, বলছে প্রত্যয়। কি বলছে? বলছে প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়। এরপর বলছে কি, রূপতত্ত্বের অপর নাম কি? তাহলে লিসেন, তার মানে আমরা বুঝতে পারছি যে প্রশ্ন কিভাবে আসে এটা আমরা বুঝে ফেললাম। প্রশ্ন কিভাবে আসে এটা আমরা বুঝে ফেললাম। প্রশ্ন কিভাবে আসে এটা আমরা বুঝে ফেললাম। আচ্ছা,
মনে রাখবা যেটা পরীক্ষা দিবে, যেমন বাগধারা, কারক বিশ্লেষণ, ধ্বনির পরিবর্তন, বর্ণ প্রকরণ, অক্ষর বিন্যাস, এরকম আসবে। মনে রাখবা নামে যেটা পরীক্ষা দিবে ওটার সাথে দেখবা ধ্বনি কথাটা, বর্ণ, অক্ষর, এই তিনটা জিনিস যুক্ত আছে কিনা। আমি আবার বলছি এই তিনটা জিনিস যুক্ত আছে কিনা। আমি আবার বলছি এই তিনটা জিনিস যুক্ত আছে না, খেয়াল রাখবা। কি বলেছি বলতো? বলেছি, খারাপ লাগছে। কি বলেছি বলতো? বলেছি হচ্ছে কি বলেছি, তাহলে মনে রাখবা এই ধ্বনি কথাটা, বর্ণ কথাটা, অক্ষর আর উচ্চারণ এই কথাটা যুক্ত আছে কিনা। একটা জিনিস শেখাই তোমাদেরকে, এই অক্ষর উচ্চারণে আসছে অ্যাডমিশন টেস্টের কোন একটা প্রশ্ন পরীক্ষা দেখবা আসছে, আমি শেখাই দিচ্ছি। এটা উচ্চারণটা হবে হচ্ছে অক্ষর। উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হবে হচ্ছে অক্ষর। কি হবে বাচ্চা বলতো? উচ্চারণটা হবে হচ্ছে অক্ষর। এটা কিন্তু বোর্ড সরি, এটা কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্ট এসেছে। তো উচ্চারণটা কি? অক্ষর। শিখে নাও। একটা বিগত প্রশ্ন সলভ হয়ে গেল। একটা বিগত প্রশ্ন কি করলাম? শিখে ফেললাম। একটা বিগত প্রশ্ন সমাধান করে ফেললাম। ভাইয়া খেয়াল করে দেখো, ভাইয়া যা বলবো অ্যাডমিশন টাইমে, যা বলবো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টাইম মানে কি? 3 মাসের মধ্যে তুমি পড়ে শেষ করতে হবে, পড়াগুলো মনে রাখতে হবে। যত বেশি তথ্য গ্যাদার করতে পারবা, যত বেশি মনে রাখতে পারবা, তুমি তত বেশি ভালো পরীক্ষা দিবা। বুঝতে পেরেছো? তাহলে কি বলেছি? বলেছি আমি যে ধ্বনি, বর্ণ, অক্ষর, অক্ষর বলার দরকার না, এখন তো আমাদের প্র্যাকটিস করো। ধ্বনি, বর্ণ, অক্ষর উচ্চারণ থাকবে দেখতে পেলে নামের সাথে, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। যেমন এবার আসো, এই যে টেকনিকটা শিখলাম, আসো শুধু ধ্বনি বলতে পারে, ধ্বনি উচ্চারণ প্রণালী। দেখো ধ্বনি আছে, উচ্চারণ আছে, এটা বর্ণ আছে, বর্ণবিন্যাস বর্ণ আছে, যুক্ত বর্ণ বর্ণ আছে। এই দেখো ধ্বনির পরিবর্তন, ধ্বনি আছে, ধ্বনি উচ্চারণের স্থান, ধ্বনি আছে, উচ্চারণও আছে, বর্ণ প্রকরণ বর্ণ আছে, বর্ণমালা বর্ণ আছে, অক্ষর অক্ষর আছে, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া উচ্চারণ আছে। তার মানে দেখো আমি কিন্তু বলে দিচ্ছি কিন্তু যে টেকনিক গুলো কি কি। ধ্বনি, বর্ণ, অক্ষর, উচ্চারণ দেখতে পাইছো? পাইছো না? পেয়েছো। এখন এই বর্ণ বিন্যাসের মধ্যে কিন্তু আছে বাকযন্ত্র। এটা পরীক্ষা আসছে, একটু ব্যতিক্রম ভাবে মনে রাখো, অথবা ধ্বনি বর্ণের মধ্যে আমরা বাকযন্ত্রের পরিভাব হয়, সমস্যা নাই। আর এটা কি সন্ধি এবং নত্ব এবং সত্য বিধান, এই দুটোর মধ্যে ধ্বনি, বর্ণ, অক্ষর, উচ্চারণ কথাটা নাই। এক্সট্রা করে মনে রাখবা, এক্সট্রা করে মনে রাখবা, এক্সট্রা করে মনে রাখবা হচ্ছে সন্ধি। 9 স্টার, গুরুত্বপূর্ণ। নত্ব এবং সত্য বিধান পরীক্ষা শুধু বলতে পারে, শুধু বলতে পারে, শুধু বলতে পারে নত্ব বিধান কোথায় আলোচনা করা হয়, সত্য বিধান কোথায়। সন্ধি একটা মনে রাখবো, পরীক্ষাটা আসছে নত্ব বিধান অথবা সত্য বিধান, যে কোনো একটা অথবা দুটো দিয়ে বলতে পারে, নত্ব সত্য বিধি বা নত্ব সত্য বিধান। বানানটা লেস ইম্পর্টেন্ট, বানানটা লেস ইম্পর্টেন্ট। বাকযন্ত্র ঢাবিতে একবার আসছে ডিউ, ডিউ চ ইউনিটে আসছে, চ ইউনিটে আসছে ডিউ, সিএইচ চ ইউনিটে আসছে, চ ইউনিটে আসছে ডিউ এর চ ইউনিটে আসছে বাকযন্ত্র। বাকযন্ত্র হচ্ছে এখানে আরেকদিন শিখে নাও, এটা সন্ধি আসে বাকযন্ত্রের, মনে রাখবা বাকযন্ত্রের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাক যোগ যন্ত্র। সন্ধি পরীক্ষা আসে, সন্ধি শিখে নাও, সন্ধি শিখে নাও, বাক যোগ যন্ত্র, এটা সন্ধি বিচ্ছেদ। তাহলে আমরা কি বলেছি? রিভিশন করে ফেলি। বলেছি আমরা নামের সাথে ধ্বনি, বর্ণ, অক্ষর, উচ্চারণ যুক্ত থাকবে, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচনার বিষয় হবে। ধ্বনি, ধ্বনি উচ্চারণের প্রণালী, বর্ণ, বর্ণবিন্যাস, যুক্ত বর্ণ বর্ণ আছে, ধ্বনি পরিবর্তন, ধ্বনি উচ্চারণের স্থান, বর্ণ প্রকরণ, বর্ণমালা, অক্ষর, বাকযন্ত্রের উচ্চারণ, সবগুলো টেকনিকের মধ্যে পড়ে গেছে। এক্সট্রা করে মনে রাখবো বাকযন্ত্র, সন্ধি, নত্ব সত্য বিধান। ডান, একটা ক্লোজ, একটা কি, একটা হলো শেষ, একটা কি, একটা শেষ। এবার আসো, এবার আসো কি বলছে? অর্থতত্ত্ব। কি বলছে বলতো? বলছে অর্থতত্ত্ব। কি বলছে? অর্থতত্ত্ব। ইংরেজি নাম কি? সিমেন্টিক্স। ইংরেজি নাম কি? সিমেন্টিক্স। গুরুত্বপূর্ণ, চাকরি পরীক্ষা আসছে, অ্যাডমিশন চলে আসবে। অর্থতত্ত্বের ইংরেজি নাম কি? সিমেন্টিক্স। আচ্ছা, কিভাবে মনে রাখবো? বলছে মনে রাখবে শেষে অর্থ, জাস্ট এটা মনে রাখবা। শেষে যেটা পরীক্ষা দিবে শেষে একটা অর্থ কথা পাবা। কি পাবা? অর্থ কথা পাবা। শেষে কি পাবা? শেষে অর্থ পাবা। এই দেখো, মুখ্যার্থ অর্থ আছে, বিপরীতার্থ অর্থ আছে, সমর্থ অর্থ আছে, ভিন্ন অর্থ আছে, শব্দার্থ অর্থ আছে, গুণার্থ অর্থ আছে। তার মানে শেষে অর্থ পেলে, শেষে অর্থ উচ্চারণ হলে, কি বলেছি? শেষে অর্থ উচ্চারণ হলে কি বলবো? বলবো হচ্ছে অর্থতত্ত্ব। কি বলবো বলতো? বলবো হচ্ছে অর্থতত্ত্বে যাবে। কোথায় যাবে? অর্থতত্ত্বে যাবে। ডান, ক্লোজ। আরেকটা শেষ, আরেকটা শেষ। চারটার মধ্যে দুইটা ক্লোজ। এবার আসো 3 নাম্বার, এবার আসো 3 নাম্বার। কি বলছে? বলছে বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। পদক্রম, পদক্রম মানে কি? পদের যে সিকোয়েন্স, পরে বলছি। তাহলে এটার ইংরেজি নাম কি? সিনট্যাক্স। পরীক্ষা আসছে, ইংরেজি নাম কি? সিনট্যাক্স। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিউ, ডিউ সি ইউনিট 14-15 দেখে নিও, মিলাই নিও। ডিউ ইউনিট মিলাই, তোমরা এটা মিলাই নিও। ডিউ সি ইউনিট 14-15 আসছে। সিনট্যাক্সের বাংলা পরিভাষা কোনটা বা বাংলা অর্থ কোনটা? সেখানে বাক্যতত্ত্ব ছিল না, তাই বাক্য প্রকরণ আনসার হয়েছিল। আচ্ছা, এটাকে আমরা, এই 3 নাম্বারটাকে আমরা একটা টেকনিকে মনে রাখতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে। এটাই শুধু, আর নাই। এটা টেকনিক আমরা মনে রাখতে পারি। তোমরা কি পড়া বুঝতে পারছো? এই তুমি পড়া বুঝতে পারছো? একটু কমেন্ট করে বলো তো ভাইয়া। আমি একদম বেসিক টপিক পড়াচ্ছি, একদম মৌলিক টপিক পড়াচ্ছি, একটু কমেন্ট করে বলো তো বুঝতে পারছো কিনা। নোট সর না, নোট পরে করো বোন, ক্লাস থেকে যাবে, ক্লাস ডিলেট করবো না, নোট পরে করো। হ্যাঁ, আগে বুঝে নাও, হৃদয়ের কান দিয়ে বুঝো। কিংবদন্তি বই হুবহু দেওয়া আছে এমনি, আমি যেমনি পড়াচ্ছি আমি একটু মিলাই দিচ্ছি,
কিংবদন্তি বই হুবহু দেওয়া আছে, নোট করা লাগবে না। কিংবদন্তি বইয়ে শুধু দাগাই নিবা, ঠিক আছে? দাগাই নিবা, এক্সট্রা তথ্যগুলো অ্যাড করে দিবা, আর কিছু করা লাগবে না। আচ্ছা, এখন আসো, শেষে অর্থ থাকলে অর্থ সত্য হবে। হ্যাঁ, গুড, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি 3 নাম্বার, বাক্যগত মোড়াবা কেমনে? জ্যোতির বাবার বাপের একটা উক্তি পদ পরিবর্তনের। কি বলেছি? 5 বার বলো। জ্যোতির বাবার বাপের একটা উক্তি পদ পরিবর্তনের। এর মানে কি? এর মানে হচ্ছে এই জ্যোতি দিয়ে আমরা কি পাবো? এই জ্যোতি দিয়ে আমরা পাবো হচ্ছে জ্যোতি চিহ্ন। বলো, কি বলেছি? জ্যোতি দিয়ে পাবো হচ্ছে আমরা জ্যোতি চিহ্ন। কি পাবো? জ্যোতি চিহ্ন। এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে বিরাম চিহ্ন। কি বলেছি? বিরাম চিহ্ন। আমরা এটা শেষের দিকে পড়বো। আর কি আছে বলতো? ছেদ চিহ্ন। কি আছে বলতো? আছে হচ্ছে ছেদ চিহ্ন। এই জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন মনে রাখবা, এটা হচ্ছে বাক্যগত আলোচনা করা হয়। এবং এই তথ্যটা, এটা গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষা আসছে, চাকরি পরীক্ষা আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2 বার আসছে, চাকরি পরীক্ষা একাধিকবার এসেছে। আরেকটা জিনিস আছে, আমি একটু নোট করে দিচ্ছি। এই জ্যোতি চিহ্নের প্রবক্তাকে, এই প্রবক্তাকে, জ্যোতি চিহ্নের প্রবক্তাকে, প্রবক্তা লিখে রাখো। প্রবক্তা, কি বলেছি? প্রবক্তা বা জনক। প্রবক্তা লিখে, ভুল লিখছি একটু, প্রবক্তা, প্রবক্তা, প্রবক্তা। কি বলেছি? প্রবক্তা। এই প্রবক্তা হচ্ছে, লিখে রাখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এতটুকু আজকে জেনে রাখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি বলেছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি বলেছি বলতো? বলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি এটা তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম এই জ্যোতি চিহ্নের মানে নিয়মটা ঘটান। আচ্ছা, এগুলো আমরা পরে পড়বো, জ্যোতি চিহ্ন পড়বো। আপাতত মনে রাখবা, জ্যোতি চিহ্ন হচ্ছে এর প্রবক্তা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন, এটা বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। শেষ, আর কিছু লাগবে না। এবার বলছে জ্যোতির বাবার, এই যে বাবার প্রথম বা আছে, আসে না? এই প্রথম বাদে মনে রাখবা, এই প্রথম বাদে কি আছে? এই প্রথম বাদে মনে রাখবা বাগধারা। হ্যাঁ, বাগধারা নিয়ে তোমাদের একটু কথা আছে, আমি পরে বলছি, এটা আপাতত লিখে রাখো। বাগধারা। কি বলেছি? বাগধারা। আবার মনে রাখবা, বাগধারার সন্ধি বিচ্ছেদ করলে কিন্তু পাওয়া যায় কি জানো? আমি এটা এক্সট্রা তথ্য দিচ্ছি, যেহেতু আমি এক্সট্রা কারে নিই, তাহলে অনেক কনফিউজ হয়ে যাবা। এক্সট্রা তথ্য দিচ্ছি। বাগধারা, এটা সন্ধি করলে পাওয়া যায় বাক, বাক যোগ ধারা, ওই যে আগের মতো, আগের মতো। বাক যোগ কি? বাক যোগ হচ্ছে ধারা, আগের মতো। কি বলেছি? বাক যোগ ধারা, এটা হচ্ছে অসন্ত। বাক যোগ হচ্ছে ধারা, এটা হচ্ছে সন্ধি। এটা কি বলতো? এটা তো সন্ধি বিচ্ছেদ করলাম বাকযন্ত্রের মতো। বাকযন্ত্র কি হবে? বাক যোগ যন্ত্র, বাগধারা, বাক যোগ ধারা। যাক, এটা দরকার না, আপাতত খাতা অ্যাড করে রাখবা, পরে পড়বো আমরা। এবার আসো, এবার কি বলছে? আরেকটা বলছে আবার বা, আরেকটা কি বলছে? বা বলছে। আরেকটা কি বলছে? আরেকটা বা বলতেছে। কি বলছে? আরেকটা বা, আরেকটা বা বলতেছে। এই বাদে কি লিখে রাখো, সহজ করে সুন্দর করে লিখে রাখো। এই বাদে হচ্ছে বাচ্চ। কি বলেছি? এই বাদে লিখে রাখো বাচ্চ, ভয়েস। বাচ্চ মানে কি? ভয়েস। এই ক্লাস থেকে কেউ যাবে না, ক্লাস থেকে কেউ যাবে না। সুন্দর পড়া হচ্ছে, কিন্তু সুন্দর পড়া হচ্ছে, ক্লাস থেকে কেউ যাবে না। আচ্ছা, এবার আসো, কি বলছে? আবার বলছে বাপের। কি বলছে? আবার বলছে বাপের। এই বাদে কি আছে দেখো, এই বাদে মনে রাখবা বাক্য যুক্ত। কি বলেছি? মনে রাখবা বাক্য যুক্ত। কি বলেছি? বাক্য যুক্ত সকল, বাক্য যুক্ত সকল অধ্যায়। কি বললাম? বাক্য যুক্ত সকল অধ্যায়। এর মানে কি? এর মানে তুমি ইন্টারে পড়েছো বাক্য, তাহলে বাক্য কোথায় আলোচনা করা হয়? বাক্য তত্ত্বে। তুমি ইন্টারে পড়েছো বাক্য রূপান্তর। কি পড়েছো? বাক্য রূপান্তর। কি পড়েছো বাচ্চা? পড়েছো ভাইয়ারা, বাক্য রূপান্তর পড়েছো। আবার তুমি পড়বা, এই যে এখন অ্যাডমিশন টেস্টে এসে তুমি বাক্য সংকোচন পড়তেছো। কি পড়তেছো? বাক্য সংকোচন, যার অপর নাম হচ্ছে বাক্য সংক্ষেপণ। বাক্য সংকোচন বা কি বলেছে বলো? বাক্য সংক্ষেপণ। এর আরেকটা অপর নাম আছে, সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। কি বলেছি? এক কথায় প্রকাশ। এটা কিন্তু তোমরা পড়ছো এখন অ্যাডমিশন টেস্টে এসে। আরো আছে, বাক্য সংযোজন হতে পারে, বাক্য বিয়োজন হতে পারে, বাক্য স্থানান্তর হতে পারে, বাক্য স্থানান্তর হতে পারে, মানে অনেক কিছু হতে পারে। যাই হোক, বাক্য থাকলেই বাক্য তত্ত্ব। এরপরে আসো প। কি আছে বলতো? প আছে। এই পদে কি? এই পদে হচ্ছে এই যে পদক্রম। কি বললাম? এই পদে হচ্ছে পদক্রম। আচ্ছা, পদক্রম জিনিসটা কি স্যার, একটু কন্ত। আচ্ছা, পদক্রম বলতে পদের ক্রম। আচ্ছা, পদ জিনিসটা কি? আচ্ছা, মনে রাখবা বাক্যে, এই যে দেখো, আমি আমি ভাত খাই। কি বলেছি? আমি ভাত খাই, এটা একটা বাক্য। এই যে আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই কি একটা শব্দ, এটা বাক্যে আছে। বাক্যে থাকার ফলে ফলে এগুলো কি হবে? এক একটা পদ। এই যে আমি পদ, এই ভাতও কি পদ, আর খায়ও কি? খায় হচ্ছে পদ। এগুলো হচ্ছে পদ। তাহলে এই যে তুমি কর্তা, তাহলে পদ দিছো। পদের ক্রম মানে কি? পদের সিকোয়েন্স, পদের ধারা। তুমি প্রথমে কি দিয়েছো? তুমি প্রথমে সাবজেক্ট দিয়েছো, মানে কি কর্তা। এবার কি দিয়েছো? অবজেক্ট, মানে কি কর্ম। এবার কি দিয়েছো? ভার্ব, মানে কি ক্রিয়া। এই যে কর্তার পরে কর্ম, কর্মের পরে ক্রিয়া দিয়েছো, এই যে সিকোয়েন্স, বাংলা লিখে দিচ্ছি, পরীক্ষা আসে এটা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। কর্তা, কর্ম, এই যে ক্রিয়া, এই যে সিকোয়েন্স দিলা, এটার নামে কি? এটার নামে হচ্ছে পদের ক্রম, পদের সিকোয়েন্স। তাহলে পদক্রম যাবে কোথায়? পদক্রম যাবে হচ্ছে, মনে রাখবো আমরা, বাক্য তত্ত্বে যাবে, কারণ পদ মানে বাক্যের জিনিস। আচ্ছা, একটাই। কি বলেছে? একটাই। এই একটা মানে কি? এই একটাই মানে কিন্তু আমরা পড়েছি, একটাই মানে কিন্তু আমরা পড়েছি, আবার লিখে দিচ্ছি। একটাই মানে হচ্ছে এক কথায় প্রকাশ। কি বললাম? এক কথায় প্রকাশ। কি বলেছি? এক কথায় প্রকাশ। অথবা, অথবা কি? অথবা এই যে এটা, অথবা কি? অথবা এটা, বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ, অথবা। আচ্ছা, এবার কি আছে? উক্তি।
উক্তিতে সরাসরি উক্তি, উক্তিতে কি হবে? উক্তিতে সরাসরি উক্তি কি পাবো বলতো? উক্তিতে সরাসরি উক্তি পাবো, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি আছে? আর একটা হচ্ছে পদ পরিবর্তন, মনে রাখবো এই পদ পরিবর্তন হুবহু এটা টপিকের নাম। এগুলো কি? এগুলো টপিকের নাম। এই উক্তি টপিকের নাম, পদ পরিবর্তন টপিকের নাম। তাহলে এগুলো যাবে কোথায়? বাক্য তত্ত্বে। তাহলে আমি এই পড়াটা আমি রিভিশন করে দিচ্ছি, একটু লিসেন খুবই কেয়ারফুলি। দেখো বলছি জ্যোতির বাবার বাপের একটাই উক্তি পদ পরিবর্তনের। এখানে যদিতে হচ্ছে যদি বা ছেদ চিহ্ন, বাতে হচ্ছে বাগধারা, পরের বাতে হচ্ছে বাচ্য, প্রথম এরপরে বাপের বাতে হচ্ছে বাক্যযুক্ত যে কোনো অধ্যায়, পথে হচ্ছে পদক্রম, একটাই হচ্ছে এক কথা প্রকাশ, যার অপনাম ছিল বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ। আচ্ছা, উক্তি হচ্ছে উক্তি, পদ পরিবর্তন হচ্ছে পদ পরিবর্তন। আচ্ছা, এখানে একটু খেয়াল রাখতে হবে। আসো নোট করে দিচ্ছি। নোট আমি কাল চেঞ্জ করি। দেখো এই যে নোট, দেখো নোট মনে রাখবা পরীক্ষায় দিয়েছে পদ অথবা দিয়েছে হচ্ছে পদ প্রকরণ। কি দিয়েছে? অথবা দিয়েছে হচ্ছে পদ প্রকরণ। কি দিয়েছে? পদ অথবা পদ প্রকরণ। মনে রাখবা এইটা আলোচনা করা হয় শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে। কোথায় আলোচনা করা হয়? এটা হচ্ছে শব্দতত্ত্বে। কি বলেছে? পদ বা পদ প্রকরণ। আর যখন বলবে পদ পরিবর্তন, কি বলবে? পদ পরিবর্তন। কি বলবে? পদ পরিবর্তন। মানে এই যে এটা, মানে এটা, এর মানে হচ্ছে এই যে এটা, এটা বলবো কি? এটা বলবো হচ্ছে বাক্যতত্ত্ব। কি বলবো? এটা বলবো হচ্ছে বাক্যতত্ত্ব। কি বলবো? বাক্যতত্ত্ব বলবো। ক্লিয়ার? তাহলে তিনটা ক্লোজ, তিনটা কি? তিনটা আমাদের হয়ে গেল, তিনটা আমাদের হয়ে গেল। তাহলে খেয়াল করো, তুমি ধ্বনিতত্ত্ব পারো, তুমি অর্থতত্ত্ব পারো, তুমি বাক্যতত্ত্ব পারো, তুমি যেটা পারো না সেটাও পারো। কেমনে ভাই? কিভাবে বুঝান? তুমি যেটা পারো না সেটাও পারো। এখন তুমি বলো ভাই কেমনে বুঝান, কিভাবে? রাইট? আচ্ছা দেখো ভাই, শেষে অর্থ থাকলে অর্থতত্ত্ব। আচ্ছা, শেষে নামের সাথে ধ্বনি বর্ণ অক্ষর উচ্চারণ থাকলে ধ্বনিতত্ত্ব হবে। এক্সট্রা সন্ধি এবং অর্থশত বিধান বাকযন্ত্র। আচ্ছা, আর জ্যোতির বাবার ভাবে একটা উক্তি পদ পরিবর্তনের, এর মধ্যে থাকলে কি? বাক্যতত্ত্ব। শেষ। যা পারি না সেটা হবে কি? শব্দতত্ত্ব। যা পারি না হবে কি? শব্দতত্ত্ব। অপর নাম কি? অপর নাম হচ্ছে মারফোলজি। অপর নাম রূপতত্ত্ব। অপর নাম কি? অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। ইংরেজি নাম কি? মারফোলজি। বাকি তিনটা বাদে সকল টপিকের নাম এখানে আলোচিত হবে। কি হবে এখানে? তাহলে আমরা উপসর্গ পড়ি নাই, আমরা বচন পড়ি নাই, প্রত্যয় পড়ি নাই, অনুসর্গ, সমাস, লিঙ্গ বা পুরুষবাচক শব্দ পড়ি নাই, বিভক্তি পড়ি নাই, কারক পড়ি নাই, ধাতু পড়ি নাই, ক্রিয়ার ভাব পড়ি নাই, ক্রিয়ার কাল পড়ি নাই, পদার্থ নির্দেশক পড়ি নাই, সংখ্যাত শব্দ পড়ি নাই, শব্দ ভান্ডার, শব্দের শ্রেণী বিভাগ, দ্বিরুক্ত শব্দ পড়ি নাই। আমরা পদ প্রকরণটা ওই যে নোট করে দিলাম। পদ প্রকরণ হচ্ছে কোথায়? শব্দতত্ত্ব। তাহলে পদ প্রকরণের মধ্যে স্পেসিফিক বলতে পারে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, যোজক, ক্রিয়া, এগুলো বলতে পারে। তাহলে এগুলো অটোমেটিক এই তিনটার মধ্যে না পড়লে এগুলো অটোমেটিক পড়বে কি? অটোমেটিক পড়বে হচ্ছে এগুলো অটোমেটিক পড়বে হচ্ছে শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে। আচ্ছা, এখন একটু দ্বিধা আছে। বলো কি আছে? একটু দ্বিধা আছে। কি আছে? একটু দ্বিধা আছে। আমাকে একটু বলো তো সবাই বুঝতে পেরেছো কিনা? একটু কমেন্ট করো। আমি কিংবদন্তি পেজের কমেন্টগুলো নিতে পারছি। কিংবদন্তি বই যেহেতু, কিংবদন্তি পেজের কমেন্টগুলো আমি প্রায়োরিটি দিচ্ছি। আমাদের আছে ফ্রি ক্লাস, আমাদের আরো ক্লাস হবে, একটু রিয়াকশন ইউজ করব। আমরা একটু কমেন্ট করি, আমরা একটু কমেন্ট করি, আমরা সবাই কমেন্ট করি। বইটা গিফট দিবেন, ক্লাসটা ভালো লাগলো, সবাই একটু রিয়াক্ট দিক। গিফটটা কি মানে স্যার বই কি গিফট দিবেন? বইটা কেন গিফট দিব? নিজে একটু কিনে নিবা। তোমার স্বপ্ন, তুমি তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, তোমার স্বপ্ন তুমি একটা পাবলিকান হবা, তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করবা। বাবা মার হাতটা একসময় তাদের যার বয়স হবে তখন তুমি তাদের হাতটা তুমি কাঁধে নিবা। তো এখন পরিশ্রম তোমাকেই করতে হবে। তুমি তোমার এলাকায় আলোচিত হবা, তুমি একজন লেজেন্ড হবা, তুমি একজন কিংবদন্তি হবা। তোমার গ্রামে এমন আছে যে তোমার এলাকায়, তোমার বংশে, তোমার গ্রামে, তোমার গোষ্ঠীর মধ্যে কেউ কখনো পাবলিকান হয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই। তোমার জীবনের স্বপ্ন, তুমি চান্স পেয়ে তাদেরকে দেখাবা যে আমি একজন উজ্জ্বল নক্ষত্র, আমি তোমাদের পথ প্রদর্শন, আমি পথ প্রদর্শক, পরবর্তী পথ আমি দেখাবো পরবর্তী প্রজন্মকে। তো সুতরাং তোমাকেই চান্স পেতে হবে ভাই, এটা অন্য কেউ দিয়ে হবে না। তোমাকেই চান্স পেতে হবে, তোমাকেই পড়তে হবে। হ্যাঁ, আমি তোমার যে মেন্টর, পথ প্রদর্শক, তোমার সারথি হয়ে থাকবো। তোমাকে আমি এই যে ক্লাস নিয়ে তোমাকে আমি হেল্প করতেছি, তোমার পড়াই দিচ্ছি, ফ্রি, টাকা লাগবে না। পড়াই দিচ্ছি, আবার পরীক্ষা ওয়েবসাইটে পরীক্ষা নিয়ে দিব, ফ্রি, টাকা লাগবে না। এতটুকু তো কিনা, বইটা নিচ থেকে কিনবা। ওকে, বই কি কেউ ফ্রি চাইলে ফ্রি দিবে? কেউ দিবে না। বইটা অনেক ভালো, লিখিত সাপ্লিমেন্ট সহ আছে, লিখিত আছে। এই বইটা লিখিত, এটার সাথে এটা ফ্রি পাবা। মানে কিংবদন্তির সাথে এটা একদম ফ্রি পাবা। কিংবদন্তি বইয়ের সাথে এটা একদম ফ্রি। কিংবদন্তি বইয়ের সাথে এটা একদম কি? একদম ফ্রি, একদম ফ্রি, একদম ফ্রি, একদম ফ্রি। আচ্ছা, ক্লাস থেকে যেও না, আসো প্রশ্ন প্র্যাকটিস করবো আমরা। নাহলে কিছু প্রশ্ন প্র্যাকটিস না করলে কিচ্ছু বুঝবা না ভাই। প্রশ্ন হচ্ছে মেন খেলা, প্রশ্ন কি মেন খেলা। এবার আসো, দ্বিধা কি বলছে? বলছে হচ্ছে দ্বিধা, ওই দ্বিধা, তাই না? দ্বিধা। আসো, মনে রাখবা আমি যেটা করেছি, মনে রাখবা, লিসেন, আমি যেটা করেছি মনে রাখবা, কারক বিশ্লেষণ এই কথাটা বললে এবার পরীক্ষা আসতে আর ইউতে, আর ইউ ইউনিট কত? 24-25 আসছে এই প্রশ্নটা। তাহলে কারক আসলে, কারক বিশ্লেষণ, নট কারক, কারক বিশ্লেষণ বললে, চোখ বন্ধ করে বলবো কি? বাক্যতত্ত্ব। পরীক্ষায় দিচ্ছে কারক বিশ্লেষণ, কারক বিশ্লেষণ কোথায় আলোচনা করা হয়? তুই চোখ বন্ধ করে বলবা কারক বিশ্লেষণ হচ্ছে
100% বাক্যতত্ত্ব। কি বলবা? বাক্যতত্ত্ব। এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা ওকে। এটা কি ওকে? ডিস্টার্ব হচ্ছে এখানে, ডিস্টার্ব কি এখানে, ডিস্টার্ব কোথায়? এখানে। আচ্ছা দেখো, কারক আমি পড়াইছি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, আমি পুরাতন বই অনুসারে পড়াইছি, বুঝো? আমি পুরাতন বই অনুসারে পড়াইছি, যে বইটা আমি পড়েছিলাম, আমার বোর্ড ব্যাকরণ বই আমি পড়েছিলাম 9-10-এ। তোমরা 26-25 বছর স্টুডেন্ট, করোনার সময়, কোভিড এর সময় 2021 সালে প্রথম তুমি যে 9-এ উঠলা, নতুন একটা ব্যাকরণ বই পাইছিলাম, মনে আছে? তার মানে তুমি পড়ছো কি? তুমি পড়ছো কারক হচ্ছে বাক্যতত্ত্ব আলোচিত হয়, এটা তুমি পড়ছো, তুমি। এটা নতুন বই। প্রশ্ন হচ্ছে স্যার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনটা উত্তর নিবে, কোনটা প্রশ্নের আনসার তারা চাবে, বা কোনটা আমি দাগাবো, তাই না? কনফিউশনে ভুগছো। এই ক্ষেত্রে আমি বলবো, ওনারা কোনটা নিবেন এটা উনি ভালো জানেন, যিনি প্রশ্ন করেছেন তিনি ভালো জানেন, তিনি কোথা থেকে প্রশ্ন করেছেন এবং তিনি কোনটাকে উত্তর হিসেবে তিনি পিক করছেন। আবার এমন হইতে পারে যে কোনো উত্তর একটা দিছে, হয় এটা দিবে না এটা দিবে, এটাও কিন্তু হয়েছে, রাবিদ এটাও হয়েছে, এটা অথবা এটা, যে কোনো একটা দিবে। অথবা এমন হইতে পারে দুটোই দিয়েছে, সেক্ষেত্রে কনফিউজড। এটা চূড়ান্ত করা টাফ ভাই, কারণ যিনি প্রশ্ন করেন তিনি ভালো জানেন। যেহেতু তুমি 25 সিলেবাসের স্টুডেন্ট, মানে 25 স্টুডেন্ট, নতুন 9-10 পড়েছো, সেহেতু তুমি নতুনের দিকে মানে ভর করতে পারো, কারণ তুমি এটাই পড়ছো। আচ্ছা, যদি চিন্তা সচেতন হয়। আচ্ছা, সিমিলারলি বাগধারা পড়াইলাম তোমার, আমি পড়াইছি বাক্যগত, যদি বাবার বাপে, যদি বাবার বাক্য মানে পুরাতন বই অনুসারে পড়াইছি আমি। আবার কি বাগধারা কি আছে? অর্থতত্ত্ব হয়, বাগধারা কি অর্থতত্ত্ব হয়, এটা লজিক্যাল, এটা লজিক্যাল, এটাও ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে আমি কি করবো স্যার? ওই যে একই কথা, অপশন যে কোনো একটা থাকবে, তুমি যে কোনো একটা দাঁড়াইবা। আর যদি দুটোই থাকে, তুমি যেহেতু 9-10-এ পড়ছো নতুন বইটা, তুমি নতুন বইয়ের দিকে থেকো। তবে অনেক সময় পুরাতন বইটা ভার্সিটি বেশি ফলো করে, এই জন্য এই ক্ষেত্রে চূড়ান্ত করাটা একদম বোকামি। আমি চূড়ান্ত করে দিলে একদম বোকামি হবে, কারণ যিনি প্রশ্ন করবেন তিনি আদৌ নতুনটা করবেন না পুরাতনটা করবে, উনি ভালো জানেন, এটা আমি কেমন বুঝবো? এই জন্য চূড়ান্ত করে দিলে এটা এক ধরনের বোকামি হবে, এক ধরনের কি হবে? বোকামি হবে। তাহলে এখন তোমরা একটু বলো তো, হ্যাঁ কারেক্ট বিশ্লেষণ ডিরেক্ট বললে কোনো কথা হবে না। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। এবার আসো আমরা প্রশ্ন সলভ করব। তোমরা আমার একটু বলো তো, থিওরি বুঝতে পেরেছো কিনা? আমাকে একটু কমেন্ট করে বলো, থিওরি বুঝতে পেরেছো কিনা? সবাই একটু কমেন্ট করে বলো। আমরা এখন আগামী 15 মিনিট আমরা 40টা 50টা 100টা কোশ্চেন সলভ করব। এই যে তোমার ভাই কষ্ট করে পড়ালো, এই যে কিংবদন্তি বই থেকে তুমি পড়লা কষ্ট করে, এই পড়াটা আমরা এখন রিভিশন করব এবং প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করব। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। চলো সবাই নড়ে চড়ে বসো, সবাই নড়ে চড়ে বসো। তাহলে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়। কি বলেছিলাম? বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়। এই দেখো তথ্যগুলো দেওয়া আছে, আমি এই তথ্যগুলো তোমাকে এখন মুখস্থ করাবো, ঠিক আছে? তথ্যগুলো আমি এখন মুখস্থ করাবো, জাস্ট দেখবা। তাহলে আমরা পড়ছি কিংবদন্তির 548 থেকে 48 থেকে 50 পৃষ্ঠা, 548 থেকে 550 পৃষ্ঠা। ব্যাকরণ শব্দটি তৎসম শব্দ পড়ানো হয়ে গেছে। ব্যাকরণ শব্দটি কৃৎপ্রত্যয়ের সাথে পড়ানো হয়ে গেছে। তার বিশ্লেষণ রূপ বীজক আজক কৃজগণ পড়ানো হয়েছে। ব্যাকরণ শব্দের সন্ধিবিচ্ছেদ বীজক আকরণ স্বরসন্ধি পড়ানো হয়েছে। ব্যুৎপত্তি অর্থ বা শুধু অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ পড়ানো হয়েছে। কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার পড়ানো হয়েছে। ব্যাকরণের প্রধান কাজ কি? ভাষার বিশ্লেষণ। প্রধান কাজ কি? এই মনে রাখবো, প্রথম কাজ কি? বিশ্লেষণ করা। প্রধান কাজ কি? বিশ্লেষণ করা। এরপরে বলছে ব্যাকরণ শব্দের অক্ষর আছে কয়টা? ব্যযোগ আযোগ করণ, ব্যাকরণ, সরি ভুল বলছি, ব্যাকরণ 3টা আছে। এটা বাংলিশ ওয়েতে পারা যায়, ব্যাকরণটা বাংলিশ ওয়েতে অনেক সময় পারবা। এই যে ব্যাকরণ আছে, ব্যাকরণটা বাংলিশ ওয়েতে, ব্যাকরণ কি বলেছি? ব্যাকরণ। আচ্ছা, তার ব্যাকরণ হবে কি? বাংলিশে কি হবে? ব্যাকরণ। এই যে এন হবে, এন, ব্যাকরণ। আচ্ছা, এটা আমি ধ্বনিবর্ণ ক্লাসে পড়াবো। ব্যাকরণ, ব্যাকরণ 3টা ভাওয়েল 3টা, অক্ষর 3টা। কি বলেছি? ভাওয়েল 3টা, অক্ষর। ভাওয়েল কি কি আছে? এ, ই, আই, ও, ইউ। ভাওয়েল যেটা হবে, অক্ষর যেটা হবে, ঠিক আছে? ভাওয়েল 3টা পেয়েছি, অক্ষর 3টা। যাই হোক, এগুলো আমি ধ্বনিবর্ণে পড়াবো, আপাতত প্যারানোর দরকার নাই। ব্যাকরণ শব্দ উপসর্গ আছে 2টা আছে, কি তৎসম আছে, বি এবং আ। ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান, পড়ানো হয়েছে। ব্যাকরণের মূল ভিত্তি কি? ভাষা। এই যে এটা পড়ানো হয় নাই। গ্রিক ভাষায় এই গ্রামার শব্দটার অর্থ হচ্ছে শব্দশাস্ত্র। এটা ডিউ এর কোশ্চেন, ডিউ এর 6 ইউনিট। কি বলেছি? ব্যাকরণ শব্দ কি বলছে? গ্রিক ভাষায় গ্রামার, এই গ্রামার শব্দের অর্থ কি? শব্দশাস্ত্র। বুঝো, বাংলায় গ্রামার মানে কি? ব্যাকরণ, কাহিনী শেষ। গ্রামার মানে কি? ব্যাকরণ, কাহিনী শেষ। কিন্তু গ্রিক ভাষায় গ্রামার শব্দের অর্থ কি? গ্রিক ভাষা, গ্রিকের অর্থে, গ্রিক ভাষার অর্থে শব্দশাস্ত্র। এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, শব্দশাস্ত্র। তাহলে গ্রিক ভাষা কি? শব্দশাস্ত্র মানে হচ্ছে অভিধান, এই টাইপের মিনিংটা। আচ্ছা, এবার আসো, এটা বলছে ব্যাকরণের সঙ্গে দরকার নাই। ওই ব্যাকরণের অর্থ পড়াইছি, এগুলো পড়াইছি। ব্যাকরণের আলোচ্য বিষয় 4টা পড়ানো হয়ে গেছে। মৌলিক সব পড়াইছি, এগুলো সব পড়ানো হয়ে গেছে। অপ্রধান আলোচ্য বিষয়গুলো পড়ানো হয়েছে। টেকনিক দেখো, টেকনিক সেম, দেখছো? সেম দেওয়া, সেম পড়িয়েছি। এবার আসো, এবার দেখো, পড়েছো না, দেখো আগে। এবারে দেখো, এরপর হচ্ছে অর্থ। এই দেখো অর্থ, অর্থ পড়ানো হয়েছে। দেখো
এই দেখো অর্থ পড়িয়েছি দেখো অর্থ পড়িয়েছি, সূত্র শেষে অর্থ উচ্চারিত হবে, দেখছো সেম টু সেম। বাক্যতত্ত্ব বা পদক্রম আলোচ্য বিষয় এই হচ্ছে আমাদের এই টপিকের নাম। এই যে দেখো নিচে দেওয়া আছে সূত্র, জ্যোতির বাবার বাপের একটা উক্তি পদ পরিবর্তনের, সুন্দর করে। এবার দেখো সেম যেমনি পড়াইছি সব দেওয়া আছে এবং নিচে নোট দেওয়া আছে যে সতর্কতার বিষয়গুলা। এবার আসো প্রশ্ন প্র্যাকটিস করব আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অন্য জায়গায় আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু আমরা কমন পাবো এবং এখানে আসে। আসো তাহলে সবাই আমরা উত্তর ঢেকে দিচ্ছি, সবাই একটু আনসার করবা, সবাই আমরা একটু আনসার করবো। আমি উত্তর ঢেকে দিলাম, তাহলে সবাই একটু আনসার করবো আমরা, ঠিক আছে? আমরা নাম্বার ধরে ধরে আনসার করবো, প্লিজ ভাই বোনেরা আমার। এই যে এত কষ্ট করে পড়াইলাম, আসো আমি একটু আনসার করি, প্লিজ সবাই আনসার করবো। বলছে 1 নম্বর কোশ্চেন কি বলছে, গ্রিক ভাষায় এই গ্রামার শব্দের অর্থ কি? গ্রিক শব্দে গ্রামার শব্দের অর্থ হচ্ছে নিয়ম শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র, ধ্বনিবিন্যাস শাস্ত্র এবং বলছে শব্দ শাস্ত্র। উত্তর কোনটা হবে একটু কমেন্ট করে বলো তো ভাইয়া। মাত্র পড়ালাম। 1-এর সি, আশিক বলেছে 1-এর সি হবে, ইলমা বলেছে 1-এর সি হবে, তারপর রেন এন বলেছে এক হবে, ফজলে রাব্বি বলেছে 1-এর গ হবে, তারপর নুসরাত জাহান আইরিন বলছে 1-এর গ হবে। থ্যাংক ইউ। 1-এর কি হবে? 1-এর গ। মাত্র পড়িয়েছি, শব্দ শাস্ত্র কমন পেয়ে গেলাম। 2 নাম্বার কি বলছে বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? তাহলে কি বলেছে? বাগধারা ঝামেলা। আমরা বলেছিলাম শুধু কারক ঝামেলা, শুধু বাগধারা কি ঝামেলা, শুধু বাগধারা ঝামেলা, কারক এবং বাগধারা শুধু ঝামেলা, কারক বিশ্লেষণ হচ্ছে আবার কি ঠিকঠাক আছে। তাহলে এসে বাগধারা আমরা পড়েছি বাক্যতত্ত্ব, আবার বাগধারা কিন্তু অর্থতত্ত্ব হয়। দেখি কি অবস্থা এখানে। তাহলে এখানে বাক্যতত্ত্ব আছে আবার অর্থতত্ত্ব আছে, তাহলে কোনটা হবে? প্রশ্ন 2000 বলেছিলাম 2014 সালের প্রশ্ন, 14 সালে, তখন নতুন 9 বই তো আসেই নাই। তো সেই দিক থেকে তৎকালীন সময়ে তখনকার আমলে এটার উত্তর চোখ বন্ধ করে কি ছিল? চোখ বন্ধ করে ক নাম্বারই ছিল। কি ছিল? ক নাম্বারই ছিল। কি ছিল বলতো? ক নাম্বারই ছিল। তো প্যারা খাওয়ার দরকার নাই, এটা উত্তর ক দেওয়া, তৎকালীন সময় কই ছিল। এখন হয়তো অর্থতত্ত্ব হতে পারে, বাট এটা কনফিউজিং কোশ্চেন, আমরা এটাকে অ্যাভয়েড করলাম। এবার আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি বলছে, দেখো তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি বলছে, দেখো সবাই দেখো। পারছো কি? এই তুমি পারতেছো? একটু রেসপন্স করবো, দ্রুত আনসার করবো, ঠিক আছে? দ্রুত এই দুটো আনসার করে ফেলাও। 3 নাম্বার বলছে কি, যে রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয়। এই যে নয়, এই নয় কথাগুলো খুব খারাপ জিনিস। এই নয়, হয় না, ভুল নয়, নির্ভুল নয়, এই নয়গুলো মার্ক করবা। রূপতত্ত্ব মানে কি? শব্দতত্ত্ব। তাহলে শব্দতত্ত্ব আলোচ্য বিষয় নয় বলছে, তাহলে সমাস পেয়েছি, প্রত্যয় পেয়েছি, কারক পেয়েছি, এই যে সন্ধি হবে আনসার। কেন? সন্ধি হচ্ছে ধ্বনি তত্ত্ব আলোচিত হয়। কোথায় আলোচিত হয়? সন্ধি হচ্ছে ধ্বনি তত্ত্ব আলোচিত হয়। কোথায় আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে। এই কারণে এইটা হবে উত্তর হবে গ। উত্তর কি? গ নাম্বার। আচ্ছা 4 নাম্বার কি বলছে দেখো তো। 4 নাম্বার বলছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয়। এটা কি আলোচ্য বিষয়? হ্যাঁ, আলোচ্য বিষয়। আচ্ছা ঠিক আছে। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আছে প্রধান আলোচ্য বিষয় কয়টি আছে বলতো? প্রধান বা মৌলিক, এই প্রধান আলোচ্য বিষয় 4টা। কয়টা আছে? 4টা আছে। কি? একটা আছে বাক্যতত্ত্ব আছে, একটা ধ্বনিতত্ত্ব আছে, একটা অর্থতত্ত্ব আছে। বাট বলছে কি নয় ভাষা। ভাই ভাষা তত্ত্ব, নন্দন তত্ত্ব, ছন্দ অলঙ্কার তত্ত্ব, অভিধান তত্ত্ব, এগুলো হচ্ছে অপ্রধান, মৌলিক নয়, অমৌলিক। ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 4-এর গ নাম্বার, সরি 4-এর ক নাম্বার। উত্তর কি হবে? 4-এর ক নাম্বার। উত্তর কি? 4-এর হচ্ছে ক নাম্বার। মানে আলোচ্য বিষয় 4টা আছে। কি আছে? এবার রিকল করে ফেলা আমার সাথে। ধ্বনিতত্ত্ব, ইংরেজি নাম ফোনোলজি। শব্দতত্ত্ব, অপর নাম রূপতত্ত্ব, ইংরেজি নাম কি? মরফোলজি। বাক্যতত্ত্ব, অপর নাম কি? পদক্রম, ইংরেজি নাম কি? সিনট্যাক্স। অর্থতত্ত্ব, ইংরেজি নাম কি? সিমেন্টিক্স। ডান। ওকে, আসো এবার আমরা যাব হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কি বলছে। এবার আসবো আমরা রাজশাহী এতটুকু রাখি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি বলছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় একটু ছোট করি, তাকে রেফারেন্স পড়তে পারবা, ঢুকাই দিই। আচ্ছা ওকে, তাহলে কি বলছে দেখো। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি বলছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় বলছে 5 নম্বর প্রশ্ন এবছর এসেছে, কারক বিশ্লেষণ হুবহু দিয়েছে। কারক বিশ্লেষণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রাবি 24-25। দেখো রাবি কি বলেছে? রাজশাহী 24-25। 24 মানে কি? তোমার বড় আপুরা পরীক্ষা দিয়েছে, তোমার বড় বোনরা পরীক্ষা দিয়েছে, তোমার বড় ভাইরা পরীক্ষা দিয়েছে। কারক বিশ্লেষণ আমি ক্লাসে বলেছিলাম, শুধু কারক বললে কনফিউজিং। কারক বিশ্লেষণ মানে কি? চোখ বন্ধ করে কি বাক্য তো আনসার করো না কেন? এই সবাই আনসার করো, নাম্বার ধরে আনসার করবা, সবাই নাম্বার ধরে আনসার করবা। আমি আবার বলছি রেগুলার ক্লাস নিবো, কিন্তু রেগুলার ক্লাস নিব, তারা না লাগবে না, সব পড়াই দিব ভাই। এরপরে শুরু হবে ধ্বনিবর্ণ, এরপরে কি পড়াবো? ধ্বনিবর্ণ পড়াবো, রেগুলার পড়াবো, কেউ প্যারা নিবা না।
তাহলে তাহলে এবার দেখো তোমার ভাই আমি বলে দিয়েছি নবম দশম শ্রেণীর বর্তমান নতুন ব্যাকরণ থেকে হুবহু প্রশ্নটি এসেছে, উত্তর বাক্যতত্ত্ব হবে। যদি শুধু কারক বলতো তাহলে মতভেদ হতো। দেখছো ক্লিয়ার করে দিয়েছে কিন্তু। এবার বল 6 নাম্বার বলছে, এটা আসছে কোথায়, রাবির 22-এ আসছে, রাবির 22-এ আসছে, 22-এ আসছে, আবার রাবির 20-এও আসছিল, করোনার সময় আসছে, দুইবার আসছে, আরো এর আগে আসছে। বাগধারা আলোচিত হয় ব্যাকরণের কোথায়? ভাষাতত্ত্ব জীবনও না, রূপতত্ত্বে তো হয়ই না, বাক্যতত্ত্ব ধ্বনিতত্ত্ব জীবনে হবে না। উত্তর কি? উত্তর বাক্যতত্ত্ব। দেখো এখানে কোনো ভেজাল নাই, বুঝো, এখানে কোনো ভেজাল নাই, এইখানে এই জায়গায় কোনো ভেজাল নাই, খেয়াল করছো, এইখানে কোনো ভেজাল নাই। দেখো বলছে কি, নতুন ব্যাকরণ অনুযায়ী বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্ব আলোচিত হয়। আগে ব্যাকরণ অনুযায়ী বাক্যতত্ত্বে উত্তর হবে, আগের ব্যাকরণ অনুযায়ী বাক্যতত্ত্ব উত্তর হবে। বাট এখানে কোনো প্রকার, এখানে এই যে অর্থতত্ত্ব, এই অর্থতত্ত্ব এখানে দেওয়াই নাই, দেওয়াই নাই। গুড, দেওয়াই নাই, আনসার ইজি হয়ে গেল। আচ্ছা এবার কি বলছে দেখো তো, এবার বলছে 7 নাম্বার কি বলছে দেখো, 7 নাম্বার বলছে, আমরা সবাই প্রশ্ন প্র্যাকটিস করবো, সবাই কিন্তু প্র্যাকটিস করবো। 7 নাম্বার বলছে প্রকৃতি প্রত্যয়, প্রত্যয় সমাস ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? আমরা বলেছিলাম, তোমরা আনসার করো, তোমরা আনসার করো, আমি ঢেকে দেখতো, দেখে নিবা, তোমরা আনসার করো, তোমরা আনসার করো, সমস্যা নাই, তোমরা আনসার করো, তোমরা আনসার করো, ঠিক আছে, তোমরা আনসার করো, তোমরা আনসার করো। আমি একটু বলে দিই, এটা কিছু 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 বলি, শোনো। সেটা হচ্ছে নামের সাথে ধ্বনি বর্ণ অক্ষর উচ্চারণ থাকলে ধ্বনিতত্ত্ব হয়, যদি বাবার বাবা একটা উক্তি বাক্যতত্ত্ব হয়। আচ্ছা শেষে অর্থ হলে কি? অর্থতত্ত্ব হয়, রাইট। আচ্ছা তার মানে প্রকৃতিতত্ত্ব আমরা পাইছিলাম না, তাহলে এটা উত্তর কি হবে? শব্দতত্ত্ব। উত্তর কি হবে? শব্দতত্ত্ব। কত সহজ প্রশ্ন দেখো, 8 নাম্বার বলছে, রাজশাহীর এই ইউনিটে 18-19 এসেছে, রূপতত্ত্বের অপর নাম কি? রূপের অপর নাম শব্দ। রূপের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। কি বলে? শব্দতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। আনসার কি হবে? শব্দতত্ত্ব। আমার আগে তোমরা উত্তর করবা, আমার আগে তোমরা উত্তর করবা। 9 নাম্বার কি বলছে দেখো, 9 নাম্বার বলছে বচন ব্যাকরণের কোন অংশ হবে? বচন, আমরা বচন কিন্তু পেয়েছিলাম না, তাহলে বচন অবশ্যই কি হবে? বচন শব্দতত্ত্ব হবে। কি হবে? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব হবে। কি হবে? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব হবে। দুটো আনসার এখানে, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, দুটো আনসার হবে। দেখি উত্তর কি দিয়ে রাখছে আমি, উত্তর উত্তর দুটো দেওয়া আছে। উত্তর কি দেওয়া আছে? উত্তর দুটো দেওয়া আছে, খ দেওয়া আছে, গ দেওয়া আছে। এরকম অনেক সময় ডিস্টার্ব থাকে, এরকম প্রশ্ন ডিস্টার্ব পেয়ে যাবা, এগুলো কিছু করার নাই, এগুলো কপালের দোষ, এরকম হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসো, এবার বলছে যে প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? আমি বলেছিলাম প্রত্যেক ভাষার মৌলিক অংশ 4টা। ইভেন বাংলা ভাষার মৌলিক অংশ কয়টা? বাংলা ভাষার মৌলিক অংশ 4টা আছে। মিরপুরের সকল লাইব্রেরিতে পারবা, মিরপুর এশিয়া বলো, ঝর্ণা বলো, গীতাঞ্জলি বলো, মিরপুর 10 সবগুলো লাইব্রেরিতে কিংবদন্তি পাওয়া যায়, মূল্য 600 টাকা। আচ্ছা সাথে সাপ্লিমেন্ট ফ্রি, এটা ফ্রি পাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত জন্য এটা ফ্রি পাবা, জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা লিখিত ফ্রি পাবা, এটা বুঝে নিও। আচ্ছা এবার বলছে প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টা ভাই? 4টা। কয়টা? 4টা। সো সিম্পল। এবার 11 নম্বর বলছে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? রাজশাহীতে আসছে। আর চাকরি পরীক্ষা বলছে ব্যুৎপত্তিগত ভাবে ব্যাকরণ শব্দের অর্থ কি? তাহলে আমি বলেছিলাম কি, ব্যাকরণ অর্থ মানেও যা, ব্যাকরণের ব্যুৎপত্তি অর্থ মানেও কি তা। আমরা বারবার বলেছিলাম ক্লাসে বিশেষভাবে বিশ্লেষণ, মনে আছে? ব্যাকরণ অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। তোমাকে আনসার করতেছো, আমি সবার উত্তর পড়তে পারছি না, বাট কমেন্ট করো। আমি সবার উত্তর পড়তে পারছি না, বাট তোমরা কমেন্ট করতে থাকো, তোমরা নিজেকে যাচাই করো, তুমি তোমার নিজেকে যাচাই করো। আচ্ছা এবার 12 নম্বর বলছে ক্রিয়ার কাল। আমি পড়িয়েছিলাম ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব, সংখ্যাবাচক শব্দ, পদার্থ নির্দেশক, লিঙ্গ, পুরুষ স্ত্রী শব্দ, দ্বিরুক্ত শব্দ, শব্দ ভান্ডার, শব্দ শ্রেণীবিভাগ, তারপর হচ্ছে পদ প্রকরণ, পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, যোজক, তারপর বলেছিলাম বচন, কারক, বিভক্তি, সমাস, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, এগুলো কোথায় যায়? এগুলো যায় হচ্ছে শব্দতত্ত্ব। কই দেখি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব যাবে কোথায়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। মানে এখানে নামের সাথে ধ্বনিবর্ণ অক্ষর উচ্চারণ নাই, আবার শেষে অর্থ উচ্চারণ হচ্ছে না, আবার এটার মধ্যে যদি বাবার মধ্যেও এটা কিন্তু ছিল না। আচ্ছা গুড। এবার আসো 13-14 দেখি কি অবস্থা। 13-14 কি বল? 13-14 কি বল? দেখো কত সহজ প্রশ্ন, দেখো কত সহজ প্রশ্ন। বলছে বাক্যতত্ত্বের অপর নাম কি? রাজশাহী প্রশ্ন। বাক্যতত্ত্বের অপর নাম আমি মাত্র পড়িয়েছি, বাক্যতত্ত্বের অপর নাম মনে আছে? বাক্যতত্ত্বের অপর নাম কি ছিল? অপর নাম ছিল পদক্রম। কি ছিল? পদক্রম। ইংরেজি নাম কি ছিল? ইংরেজি নাম ছিল সেন্ট্যাক্স। কি ছিল? ইংরেজি নাম ছিল সেন্ট্যাক্স। বাক্যতত্ত্বের অপর নাম কি? বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের অপর নাম কি? বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। বুঝতে পেরেছো? এবার বলছে 14 নম্বর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন দেখো। বলছে ভাষার মূল উপাদান হলো, ভাষার মূল উপাদান হলো। আবার নিচে বলছে প্রত্যেক ভাষারই 3টি মৌলিক অংশ হলো। মানে 4টার মধ্যে 3টা বলছে, 4টার মধ্যে 3টা বলছে। আমরা কনফিউজ হয়ে যায় না যে ভাই আপনি 4টা বললেন, 3টা কেন? হ্যাঁ 3টাই, বাট এখানে 4টাই, কিন্তু 3টা বলছে। 2টা বলতে পারতো যে প্রত্যেক ভাষারই 2টি মৌলিক অংশ কি কি, 4টি কি কি, 3টি কি কি, কনফিউজের দরকার নাই। ধ্বনি শব্দ অক্ষর না,
ধ্বনি শব্দ বাক্য হতে পারে। ধ্বনি অক্ষর না, লেখনীয় পাই নাই আমরা। ধ্বনি অক্ষর না, উচ্চারণ না। আমরা মনে আছে একটা পড়েছিলাম, মনে আছে আমরা শুরুতে বলেছিলাম ধ্বনি মানে সাউন্ড, এবার বলেছিলাম কি শব্দ মানে কি, শব্দ মানে হচ্ছে ওয়ার্ড। এবার বলেছিলাম বাক্য, বাক্য মানে কি সেন্টেন্স। এবার বলেছিলাম যে অর্থ, অর্থ মানে কি মিনিং, মনে নাই শুরুতে? এই যে দেখো ধ্বনি শব্দ বাক্য, ভাষা চেঞ্জ, ভাষা চেঞ্জ। দেখছো দেখো দেখছো দেখছো ভাষা চেঞ্জ কি হয়ে গেছে, ভাষা চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে দেখছো, খেয়াল করেছো? ভাষা চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে? ভাষা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এবার আসো, এবার আসো 14 শেষ। এবার আমরা আরো পড়বো, দেখো সব শেষ করে ফেলাবো, সব শেষ করে ফেলাবো, সব শেষ করে ফেলবো, ঠিক আছে? সব শেষ করে ফেলবো। টান হবে, কি হবে বলতো? টান হবে, শুধু টান হবে, শুধু টান টান। ওয়েট করো শুধু, কই উপরে কই? আচ্ছা এই যে পাইছি, পেয়েছি পেয়েছি, এদিকে চলে যাও, উত্তর ঢেকে যাও। আচ্ছা এবার 500 উত্তর ঢেকে দিলাম, ঠিক আছে? আচ্ছা এবার আসো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি বলছে দেখো তো। বলছে ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টা? আমি একটু আগে পড়াইছি। দ্রুত দ্রুত আনসার, দ্রুত দ্রুত। তোমরা 15 নম্বর আনসার করো, 15 এবং 16। ব্যাকরণের কোন অংশে কারক সমাস, এটা কে পারবে? এটা কে পারবে? এটা চমৎকার প্রশ্ন, চমৎকার প্রশ্ন। কারক সমাস বলেছে কিন্তু, দেখো প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর রয়ে গেছে, প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর আসছে, কিন্তু কারক সমাস বলেছে। 17 নম্বর বলছে কি, এই দেখো 17 নম্বর গুচ্ছবর্তী পরীক্ষা আসছে যে সেন্ট্যাক্স শব্দের পারিভাষিক অর্থ কোনটা। এই যে তোমার ভাইয়া বললো যে অপর নামগুলো, ইংরেজি নামগুলো গুরুত্বপূর্ণ। পাইছো নমুনা? পাইছো? দেখো এ দেখো, এ দেখো নমুনা, গুচ্ছ গ, গয় 23-24। দেখো রিসেন্টলি কোশ্চেন, রিসেন্ট 2 বছর আগের প্রশ্ন। তাহলে এই 3টা প্রশ্নের উত্তর করো সবাই, দেখি পারো কিনা। নাম্বার ধরে উত্তর করো সবাই, সবাই নাম্বার ধরে উত্তর করো। আমি এখানে কয়েকজনের কমেন্ট নিই, কয়েকজনের কমেন্ট নিই। আহ সাকিবুল কমেন্ট করেছে, তারপর হচ্ছে সাইফুর কমেন্ট করেছে, সাইফুর রহমান সাইফ, থ্যাংক ইউ। ফারজানা কমেন্ট করেছে 15C আনসার করেছে। ইয়ামিন হোসেন বলছে স্যার ফার্ম গেটে কোন লাইব্রেরিতে পাওয়া যাবে? ফার্ম গেটের ইউসিসি লাইব্রেরি, ফার্ম গেটের হচ্ছে কি বলে ফার্ম গেটের গ্রিন লাইব্রেরি, ফার্ম গেটের বুক হাউস লাইব্রেরি, ফার্ম গেটের হচ্ছে কি বলে আরেকটা লাইব্রেরি আছে তোফাজ্জলে পাবা, তারপর সুমন লাইব্রেরিতে পাবা, সুমন ভাইয়ের দোকানে পাবা, সব জায়গায় পাবা, ফার্ম গেটে সবখানে পাওয়া, চিবা যাবা সবখানে পাওয়া যায়। আচ্ছা ওকে, তাহলে কি ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়? ভাই কারক নিয়ে ঝামেলা আছে, এই শুনো, কারক নিয়ে কি ঝামেলা আছে? কারক নিয়ে কি আছে? ঝামেলা। আমি বলেছি কারক হচ্ছে শব্দ অর্থ। কি বলেছি? শব্দ অর্থ। পুরাতন বই বলে, পুরাতন বই কি বল? শব্দ অর্থ। আবার নতুন বই বলছে কারক হচ্ছে বাক্য অর্থ। ঝামেলা আছে ভাই, ঝামেলা আছে। কিন্তু এই ঝামেলা ক্লিয়ার করছে কে? ঝামেলা ক্লিয়ার করছে এই যে সমাস। সমাস নিয়ে কোনো মতভেদ নাই, সমাস নিয়ে কোনো মতভেদ নাই। সমাস হচ্ছে অলওয়েজ কি, সমাস শব্দ তৈরি করে, সমাস হচ্ছে অলওয়েজ শব্দ অর্থ। কোনো মতভেদ নাই, কোনো মতভেদ নাই। তার মানে এটা সমাসের দিকে চলে যাবে উত্তরটা। উত্তর গ, উত্তর কি গ নাম্বার। চমৎকার প্রশ্ন। ব্যাকরণের মূল আলোচ্য, মূল আলোচ্য বা প্রধান আলোচ্য বিষয় 4টা। কয়টা ভাই? 4টা। মূল বা প্রধান 4টা আলোচ্য বিষয়। সেন্ট্যাক্স শব্দের পারিভাষিক অর্থ কি? দেখো শব্দ অর্থ, রূপতত্ত্ব, অর্থ তত্ত্ব, ভাই বাক্য তত্ত্ব, ভাই কি বাক্য তত্ত্ব, বাক্য তত্ত্ব, সেন্টেন্স কি বাক্য তত্ত্ব বা পদক্রম, 3টা ক্লোজ। এবার আসো নিচে, নিচে আরো নিচে, জগন্নাথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি বলে দেখি তো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলছে 18 নাম্বার, শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক একটা ধরলি হয়, একটা ধরলে উত্তর পেয়ে যাবো। দেখো শব্দ, ভাই মনে রাখবা যে এই যে শব্দের গঠন বা শব্দের শ্রেণী বিভাগ, দ্বিরুক্ত শব্দ, শব্দ ভান্ডার, সংখ্যাবাচক শব্দ, বুঝতে পেরেছো? পুরুষ স্ত্রীবাচক শব্দ, মানে এগুলো থাকলে সেটা হবে কি বাক্য তত্ত্ব, শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব। কি হবে? শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব। আনসার করো সবাই, আনসার করো সবাই, সবাই আনসার করো, সবাই আনসার করো, সবাই আনসার করো সবাই। আমরা আর 10 মিনিট পড়বো, সবাই আনসার করো সবাই, সবাই আনসার করো। হ্যাঁ সময় বলছে 18 গ হবে, রেন বলছে শব্দ 18 গ হবে। 19 উত্তর 19। ব্যাকরণ শব্দের বুৎপত্তি কোনটি, মানে ভাঙলে কোনটা পাওয়া যায়? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় গয়ে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় গয়ে আসছে 8-9 সেশনে এসছে। জগন্নাথের খ বি ইউনিটে 14-15 এসেছে। এরকম প্রশ্ন রিপিট হয় ভাই, প্রশ্ন রিপিট হয়। তুমি একটু পড়ে এসেছো কিন্তু এই জিনিসটা। তাহলে ব্যাকরণ শব্দের বুৎপত্তি কি বলতো? আমি পড়াইছি যে একমাত্র ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ, বিযোগ আকরণ, এছাড়া যা বলবে বিযোগ আযোগ ক্রিযোগণ। কি বলবে? বিযোগ আযোগ ক্রিযোগণ। 20 নাম্বার ভাইয়া ক্লাসে বলেছিলাম লেক্সিওগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে? ভাই ক্লাসে বলেছিলাম, দেখো ঢাবিতে আসছে, আবার জবির কয়ও কিন্তু 13-14 আসছে। আর এই জবির ক থেকে এই কোশ্চিনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়ে গেছে 14 সালে। এখান থেকে এটা 13তে আসছে, আর ঢাবি 14তে কয়ে দিছিল। হয়তো আমার এখানে নাই, এক জায়গায় আছে, নাই প্রশ্নটা আছে, বাট এক জায়গায় আছে, এখানে দিছি। তাহলে কি হবে? লেক্সিওগ্রাফি, এই যে আমি পড়ে আসলাম, এই যে লেক্সি, এই যে লেক্সিওগ্রাফি, লেক্সিওগ্রাফি, এই দেখো এটা হচ্ছে অভিধান তত্ত্ব। কি হবে এটা? অভিধান তত্ত্ব। দেখো 20টা কোশ্চেন সলভ করলাম, আমরা 20টাই পারলাম। 20টায় প্রশ্ন। খুলনা, খুলনা কি বলে? খুলনা কি বলে? দেখো খুলনা বলে হচ্ছে ব্যাকরণে কোন অংশে কারক নিয়ে আলোচনা করা হয়, কোন অংশে কারক নিয়ে আলোচনা করা হয়। তাহলে কারক নিয়ে ঝামেলা আছে, কারক নিয়ে ঝামেলা আছে। কারক আমি বলেছি শব্দ অর্থ, আমি কি শব্দ অর্থ বা রূপতত্ত্ব বলেছি। আবার কারক নতুন বই কি বাক্য অর্থ বলেছে। তো এখানে আমরা কিংবদন্তি বই উত্তর কি নিয়েছি, উত্তর কি নিয়েছি দেখি তোমরা।
কিংবদন্তির উত্তর কি নিয়েছি? উত্তর ঘ নিয়েছি, মানে পুরাতনটা নিয়েছি। যেহেতু বুঝো, যেহেতু কোশ্চেন পুরাতন, প্রশ্ন পুরাতন, তাই সে অনুসারে এর উত্তর আমরা এটাই নিয়েছি, এটাই আমরা নিয়েছি। ঠিক আছে, এটাই নিয়েছি আমরা। এবার আসো, এবার বলছে ইসলামী বিশ্ববিদ্যালয়। দেখো কে কে পারে, দেখো তো কে কে পারে, ঢেকে দিচ্ছি। কে কে পারে একটু কমেন্ট করো তো ভাইয়া, দেখি কমেন্ট করো তো সবাই, সবাই কমেন্ট করো। তোমরা শেয়ার করেছো মাত্র অনেক অল্প স্টুডেন্ট শেয়ার করেছো, আর একটু শেয়ার করলে খুশি হইতাম আমি। আমি রেগুলার ক্লাস দিব, আল্লাহ 30 দিনই ক্লাস দিব। তোমরা যদি একটু কমেন্ট করো, শেয়ার করো, এবং বইটা কিনে পড়ো, সাহিত্য, ব্যাকরণ, লিখিত বলো, সব পড়াই দিব তোমাদের ক্লাস ইনশাআল্লাহ। আমি হেল্প করবো না, তোমরা শুধু ক্লাস করবা। আচ্ছা, অনেকে উত্তর করছো, কে কে শেয়ার করেছো একটু বলবো আমাকে, নামগুলো আমি পড়বো। যারা কষ্ট করে শেয়ার করেছো, ক্লাসটাকে এনকারেজ করেছো, অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছো, আগ্রহ প্রকাশ করেছো তুমি তোমার শেয়ারের মাধ্যমে, যে আমি ক্লাস চাই স্যার, আপনি ক্লাস নেন, আপনার বই আমি পড়ি, আপনি ক্লাস নেন, আমরা আপনার ওয়েবসাইটে এক্সাম দিব। একটু কমেন্ট করো তো, আমি তোদের নামগুলো পড়বো। আচ্ছা আচ্ছা, 22 নাম্বার কি বলছে? 22 নাম্বার বলছে সন্ধি। সন্ধি নত্যসত্য বিধান ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়? ভাই এটা পরীক্ষায় কোটি বার আসছে ভাই। এটা ধ্বনিতত্ত্ব, উত্তর কি? উত্তর ধ্বনিতত্ত্ব। 23 নাম্বার ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ ভালো, ভালো দেখো, ভালোর মধ্যে পার্থক্য আছে দেখো, মনে রাখবা। এই যে ভালো, এটা হচ্ছে কপাল, এটা অর্থ কি? শিখে নাও, শিখে নাও, এই শিখে নাও, কপাল। আবার ওকার, যেটা ওকার, ওকার ভালো, এটা হচ্ছে কি? গুড। এটা ভালো বলতে উত্তম, এটা কি ভালো বলতে উত্তম বা গুড, যেটা গুড। ঠিক আছে, তাহলে ওকার যেটা, সেটা হচ্ছে উত্তম। আর শুধু ল, এটা হচ্ছে ভালো, এটা উচ্চারণ ভালো, এটা সমচ্চারিত শব্দ, সেম উচ্চারণ, ভালো, এটা হচ্ছে কপাল। মনে রাখবা, এটা হচ্ছে কপাল। এটা ভুল দিয়েছে, আগের বই তো ভুল দিয়েছে, আগের প্রশ্ন ভাই, 5-6 প্রশ্ন, অনেক আগের প্রশ্ন, ভুল হইতে পারে। শুদ্ধ লিখন শেখানো, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, এই হচ্ছে ব্যাকরণের কাজ, এই হচ্ছে ব্যাকরণের কাজ, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। আর ব্যাকরণের প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে ব্যাকরণকে বিশ্লেষণ করা। প্রধান কাজ কি? ভাষা বিশ্লেষণ। প্রধান কাজ কি? ব্যাকরণকে বিশ্লেষণ করা বা ভাষা বিশ্লেষণ করা। ঠিক আছে, ওকে। এবার আসো বরিশাল, কুইক দ্রুত সলভ, দ্রুত, কেউ যাবা না, এই কেউ যাবা না, আমরা সবগুলো প্রশ্ন সলভ করব, সবগুলো প্রশ্ন সলভ করব। বলছে 24 নম্বর ফোনোলজি, এই যে পড়াইছিলাম ফোনোলজি। ফোনোলজি মানে কি? এই যে ফোনোলজি মানে কি? এই যে ফোনো শব্দ, তাহলে কি হবে? উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব। উত্তর কি? দেখো জবিতে আসছে, ববিতে আসছে, মানে বরিশাল আসছে। যশোর বিজ্ঞান প্রযুক্তি কি বলেছে? বর্ণের বিন্যাস। ভাই ক্লাসে বললাম, ধ্বনি বর্ণ অক্ষর উচ্চারণ দেখলেই বলবা ধ্বনিতত্ত্ব। ক্লাসে বলছি না ভাই? ক্লাসে পড়াইছি না? বলছি না ধ্বনি বর্ণ অক্ষর উচ্চারণ পেলে কি হবে? ধ্বনিতত্ত্ব যাবে। এই দেখো মিলছে। আচ্ছা, এবার আসো, এবার বিসিএস পরীক্ষার প্রশ্ন। দেখো কিংবদন্তি বই কিন্তু জবের প্রশ্ন আছে, কিংবদন্তি বইয়ে জবের প্রশ্ন কিন্তু দেওয়া আছে। তো সুতরাং জবের প্রশ্নের জন্য অন্য জায়গায় যেতে হবে না। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে, এই যে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানকে কি বলে? ভাই তাহলে ধ্বনি বা শব্দ এর কি করবো? বাক্যে প্রয়োগ করবা। ভাই বাক্যে প্রয়োগ করলে ওই মালটা যাবে হচ্ছে অটোমেটিক বাক্যতত্ত্ব। কি যাবে? বাক্যতত্ত্ব যাবে। কোশ্চেনটা প্রথম আসছে, কঠিন আসছে। ভাই ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানকে কি বলে? বাক্যে বলছে। ভাই বাক্যে বললে বাক্যতত্ত্ব, ভাই কথা শেষ। বাক্যে বললে কি? বাক্যে বললে বাক্যতত্ত্ব, কথা শেষ। 27 নাম্বার বলছে বিশেষ পরীক্ষায় সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়? সন্ধি 18তম বিশেষ পরীক্ষা আসছে। সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়? সন্ধি সাউন্ড, ধ্বনি নিয়ে কাজ করে, বর্ণ নিয়ে কাজ করে। সন্ধি ধ্বনি বর্ণ নিয়ে কাজ করে, যাবে ধ্বনিতত্ত্বে যাবে। বুঝতে পারছো? ওকে, নেক্সট। এক পাতা শেষ করলাম। নেক্সট এবার আসো ব্যাংকের প্রশ্নগুলো আমরা সলভ করবো। ব্যাংকের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে। এবার আসো ব্যাংকের প্রশ্নগুলো সলভ করবো। রেডি হও, সবাই রেডি হও। বলছে 550 পৃষ্ঠা চলে যাও, তোমার বইয়ে 550 চলে যাও। বলছে কি দেখো তো? বলছে মারফোলজি, এই যে পড়াইলাম ভাই, আমরা সিনট্যাক্স পাইলাম, ফোনোলজি পাইলাম, এই যে মারফোলজি, 3টে পেয়ে গেলাম। আবার লেক্সিওগ্রাফি কিন্তু পেয়েছি। মারফোলজি হচ্ছে এর সমর্থক বাংলা প্রতিশব্দ হলো কোনটা? মারফোলজি হচ্ছে শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব কি? সিমেন্টিক্স, ধ্বনিতত্ত্ব কি? ফোনোলজি, বাক্যতত্ত্ব কি? সিনট্যাক্স পড়ছি। 29 বলেছে ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এই যে রূপ আছে, ব্যাকরণের কোন অংশে? ধাতুরূপ। ভাই ধাতু, প্রকৃতি প্রত্যয়, এগুলো কিন্তু আমরা বাক্যতত্ত্ব পাই নাই, ধ্বনিতত্ত্ব পাই নাই, আবার অর্থতত্ত্ব পাই নাই। যাবে কোথায়? যাবে হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। যাবে কোথায়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। যাবে কোথায়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। যাবে কোথায় বলো? যাবে হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। যাবে কোথায়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তুমি নিজে প্র্যাকটিস করলে পারবা, বাট আমি করাই দিলে কনফিডেন্স পাবা। এবার আসো, ব্যাকরণের প্রধান কাজ কি? আমরা পড়ে আসলাম, আমরা মাত্র পড়ে আসছে, ডাবল কোর্স রিপিট হয়েছে। ব্যাকরণের প্রধান কাজ কি? ভাই প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। প্রধান কাজ কি? ভাষার বিশ্লেষণ। আর শুধু কাজ কি? শুধু কাজ হচ্ছে ভাষার শৃঙ্খলা আবিষ্কার করা। ভাষার কি? ব্যাকরণের ভাষার শৃঙ্খলা আবিষ্কার করা। 31 বলতেছে ক্রিয়ামূল, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব, পুরুষ, লিঙ্গ, এগুলো সব যাবে কোথায়? এগুলো সবগুলো যাবে হচ্ছে রূপতত্ত্বে। সবাই আনসার করো, ঝটপট দ্রুত আনসার করবা, দ্রুত। আমরা শেষ করবো তো আজকে, মিশন নিয়েছি আমরা একটু অধ্যায় শেষ করবো। মিশন নিয়েছি আমরা, মিশন নিয়েছি, একটু অধ্যায় শেষ করবো।
একটু তো শেষ করবো, সবাই আনসার করো। 29 ক নাম্বার নুসরাত জাহান, প্রথম থেকে আছে সে। তারপর শামসুজ্জামান 29 খ, 29 এ। আচ্ছা, এবার বলতেছে 32 নাম্বার শব্দের রূপ পরিবর্তন। হ্যাঁ, এটা কঠিন, এটা কঠিন, এটা কঠিন। কি বলছে? শব্দের রূপ পরিবর্তন। এটা কঠিন, কঠিন প্রশ্ন। দেখো, শব্দের রূপ পরিবর্তন, এটা অনেকে পারবে না। আমি এটা কমেন্ট নিব। এটা অনেকে পারবে না, এটা অনেকেই পারবে না, এটা অনেকেই পারবে না, এটা অনেকেই পারবে না, এটা অনেকেই পারবে না। দেখি কয়জন পারে। 32 এ আশিক বলছে 32 এ হবে স্যার। আচ্ছা, 32 এ বলছে শব্দের রূপ পরিবর্তন আলোচ্য বিষয়। এটা বাংলাদেশ কৃষি ব্যাংকে আসছে। শব্দের রূপ পরিবর্তন হয় কোথায়? আচ্ছা, শব্দের রূপ পরিবর্তন হয় কোথায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো, একটু মনোযোগ দাও। আমি বললাম, অনেকেই বলছো যে শব্দ হবে, অনেকে এটা উত্তর দিয়েছো অনেকেই, বাট ঝামেলা আছে। দেখো, আপন ভালো, কি বললাম আমি পদে পড়াবো, বাট এখন দেখো, আপন ভালো সবাই চায়, আপন ভালো সবাই চায়। এখানে ভালো, দেখো ভালো এখানে কি, এখানে ভালো হচ্ছে আপন ভালো, এটা নাউন, এটা কি নাউন বিশেষ্য। আপন ভালো সবাই চায়, আপন কি চায়? সবাই ভালো চায়। এটা একটা শব্দ হিসেবে আসছে, নাম হিসেবে আসছে। এখানে ভালো হচ্ছে নাউন, বাট ভালো আমরা অলওয়েজ জানি কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আমি বললাম ভালো বাড়ি পাওয়া কঠিন, ভালো বাড়ি, কি বলেছি? ভালো বাড়ি পাওয়া কঠিন, ভালো বাড়ি পাওয়া কঠিন। আচ্ছা, এখানে দেখো ভালো বাড়ি পাওয়া কঠিন, এখানে ভালো কি? ভালো হচ্ছে অ্যাডজেক্টিভ। ভালো বাড়ি পাওয়া কঠিন, ভালো কি? বাড়ির অবস্থা। কেমন বাড়ি ভাই? ভালো বাড়ি, বাড়ির অবস্থা তো ভালো। এখানে ভালো অ্যাডজেক্টিভ, এখানে ভালো কি? নাউন। তাহলে এই যে শব্দের রূপ পরিবর্তন করলা, এটা করলা কোথায়? করলা কিসে? করলা বাক্যে। বল কোথায় করলা? এটা করেছো বাক্যে। কোথায় করেছো? বাক্যে করেছো। এই কারণে শব্দের রূপ পরিবর্তন 100% চোখ বন্ধ করে হবে কি? শব্দ বাক্য হতো। কোথায় হবে বলতো? বাক্য হতো। এই প্রশ্নটা অনেকে পারবো না, আমি জানি। এই কোশ্চেনটা অনেকে পারো না, আমি কমেন্ট পড়তেছি, সমস্যা নাই, আমি কমেন্ট পড়তেছি। এটা অনেকে হয়তো পারো নাই, এটা অনেকে হয়তো পারো নাই। 32 ইয়ে হবে স্যার। উত্তর এই কিংবদন্তি দেখতে পারে বলবো না কিন্তু, হ্যাঁ ঠিকঠাক। এখানে কিংবদন্তি বাদ, এখন শুধু এটা পড়বা। আচ্ছা, এবার আসো, বলছে ব্যাকরণ ভাষার কি নির্দেশ করে? বলছে ব্যাকরণ ভাষার কি নির্দেশ করে? ব্যাকরণ ভাষার কি নির্দেশ করে? ব্যাকরণ ভাষাকে ব্যাকরণ ভাষাকে চলিতে, আচ্ছা, ব্যাকরণ ভাষাকে শাসন করে? ব্যাকরণ ভাষাকে শাসন করে না। ব্যাকরণ ভাষাকে বলিতে, মানে আচ্ছা চলতে, মানে চলিতে বলতে, চলিতে বলতে বলিতে। ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে। হ্যাঁ, এই যে ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে, এটা হচ্ছে মূল তথ্য একটা। ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে, সুন্দর করে। 34 বলছে কি ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই কি? এই দেখো, এটা দেখছো, এই শব্দটা কত পাইছি আমরা আছে পড়তে গিয়া। ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারকের নাম বা আবিষ্কার করার নামই কি? নামই হচ্ছে ব্যাকরণ। কারণ ব্যাকরণের কাজ, ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। আর ব্যাকরণের প্রধান কাজ কি? প্রধান কাজ, ব্যাকরণের প্রধান কাজ বলেছে কি? মুখস্থ করে নাও। প্রধান কাজ, প্রধান কাজ কি ভাইয়া? প্রধান কাজ হচ্ছে ভাষা বিশ্লেষণ। কি বলেছি? ভাষা বিশ্লেষণ। এই বিশ্লেষণ করা হচ্ছে প্রধান কাজ। আর অর্থ কি? অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। এবার পিএসসি এখানে কি বলে? চলো তো দেখি, দ্রুত দ্রুত চলো, দ্রুত দ্রুত কুইক, ঝটপট আনসার হয়, ঝটপট, আমরা টাইম নিব না, ঝটপট আনসার করব। বলছে 35 নাম্বার বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়? ভাই বাক্যের বিভিন্ন সংযোজন, ভাই এটার মানে এই দেখ, বাক্যের বিভিন্ন কি কইছে? বাক্য, কাহিনী পড়ার টাইমই নাই, বাক্য কইছে। উত্তর কি হবে? উত্তর হচ্ছে বাক্য হতো, কাহিনী শেষ। 36 বলছে ব্যাকরণের মূল ভিত্তি, যে পড়ালাম মনে আছে, ওই যে পড়াইছি, ব্যাকরণের মূল ভিত্তি, মূল সোর্স, মূল ভিত্তি, মূল উপাদান, মূল সোর্সটা কি? মূল সোর্সটা হচ্ছে ভাষা। ভাই সে ভাষাকে নিয়ে কাজ করে, ভাষা না থাকলে সে আইতো না, ভাষার জন্য সে আসছে। এই কারণে উত্তর কি হবে? ভাষা হবে। এটা ক্লাসে পড়িয়েছি, শুরুতে পড়িয়েছি, এটা শুরুতে পড়িয়েছি। অনেকে সিঙ্গেল কোর্সের কথা বলছো, কোনো সমস্যা নাই, আমার নক দিও, কিংবদন্তি নক দিও। এরপরে কি আছে দেখো তো, এরপরে 37, দ্রুত 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 উত্তর করো সবাই, দ্রুত। 37 পড়িয়েছি, ঢেকে দিই, একটু ঢেকে দিই, একটু ঢেকে দিই। আচ্ছা হ্যাঁ, এবার ঠিক আছে। 37, 38, 39 তিনটা উত্তর করো। 37, 38, 39 তিনটা, ঝটপট 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 দ্রুত। 37 নাম্বার ভাষার সংবিধান বলা হয় কাকে? ভাষার সংবিধান বলা হয় কাকে? 38 নাম্বার ব্যাকরণ শব্দটি কোন, এই যে দেখতে পাইছো, ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? এই কোশ্চেনটা বললাম না, শুরুতে আসতো কোথায়? জগন্নাথ আসছে বছরে। আর এর আগে কোথায় আসছিল? যশোর বিজ্ঞান প্রযুক্তিতে আসছিল। এটা আমি অ্যাড করি নাই, এখানে যেহেতু আসে অ্যাড করি নাই। তো উত্তর কি হবে? ব্যাকরণ মূলত সংস্কৃত থেকে আসছে। 39 বলতেছে কি ব্যাকরণের উচ্চতা, এটা অনেকে পারবে না, এটা অনেকে পারবে না, এটা অনেকে পারবে না। ব্যাকরণের উচ্চতা পর্যায়ে কি বলছে? উচ্চতার পর্যায়ে আলোচনা করা হয় কোনটা? আলোচিত হয় কোনটা? ব্যাকরণের উচ্চতা পর্যায়ে, এটা কি বলতো? উচ্চতর। এটা অনেকে পারবে না, এটা অনেকেই পারবে না, এটা অনেকেই পারবে না। তাহলে আমি উত্তর দিয়ে দিচ্ছি। উত্তর হচ্ছে ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণকে। ব্যাকরণকে হচ্ছে সংবিধান বলা হয়, নিয়ন্ত্রক বলা হয়। ব্যাকরণ কোন ভাষা থেকে এসেছে? ব্যাকরণ এসেছে সংস্কৃত বা তৎসম থেকে। সংস্কৃত বা কি? সংস্কৃত বা তৎসম থেকে এসেছে। এরপরে কি বলছে?
ব্যাকরণের উচ্চতর পর্যায়ে, তোমরা পালা নিচে উত্তর করো। এবার কি বলছে দেখো তো, বলছে দেখো কোশ্চেনটা কোথায় আসছে। আচ্ছা ওকে, এবার হ্যাঁ নিয়ন্ত্রণ, ঠিক আছে, ওকে ডান। আচ্ছা এবার আসো, বলতেছে কি, বলছে ব্যাকরণের উচ্চতর পর্যায়ে, মনে রাখবা উচ্চতর পর্যায়ে আলোচনা করা হয় অর্থতত্ত্বে। যে অর্থতত্ত্বে অনেক জিনিস আছে, অর্থতত্ত্বের অনেক জিনিস আছে, এগুলো হচ্ছে মূলত মনে রাখবা, এটা মুখস্থ করে নাও আপাতত, এটা মুখস্থ করে নাও আপাতত, এটা মুখস্থ করে নাও, ঠিক আছে, মুখস্থ করে নাও যে উচ্চতর পর্যায়ে আলোচনা করা হয় কোথায়, অর্থতত্ত্ব। এই অর্থতত্ত্ব যেটা পেয়েছে, অর্থতত্ত্ব সিমেন্টিক্স, এই সিমেন্টিক্স হচ্ছে ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচনা করা হয়। 40 কি বল, 40 বলছে কোনটি ঠিক, এটা অনেক কনফিউজ হয়ে যাবা। ব্যাকরণ ভাষার অনুগামী, ব্যাকরণ ভাষার ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, আচ্ছা হইতে পারে। ব্যাকরণ শিক্ষার অনুগামী, না দরকার নাই। ভাষা ব্যাকরণের অনুগামী, আচ্ছা হতে পারে। ব্যাকরণ শব্দ যন্ত্রে না, শব্দশাস্ত্র বল হইতে, এটা না। উত্তর কি হবে, উত্তর ক বা খ হবে, ক অথবা খ, উত্তর করো ক অথবা খ। দেখি কোনটা, অনেকে ভুল পারবা, এটা অনেকে ভুল দাগাও, এটা বলতো কোনটা হবে, বলো কোনটা হবে, একটু কমেন্ট করো তো ভাইয়া, কমেন্ট করো, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। 40 বলছে 40-এর খ, নুসরাত জাহান 40-এর খ বলছে, আশিক 40-এর এ বলেছে। আচ্ছা তারপর হচ্ছে সময় 39 পড়ে আছে, কোনটি ঠিক, ব্যাকরণ ভাষার অনুগামী। আচ্ছা ব্যাকরণ ভাষার অনুগামী, দেখো ভাই আগে আসছে কি বলতো, আগে আসছে ভাষা, আগে কি আসছে, আগে আসছে ভাষা, এই পরে ভাষা পরে কি আসছে, ব্যাকরণ। সে এসে কি করলো, সে এসে নিয়ন্ত্রণ তৈরি করলো, মূলত সে নিয়ম কি করলো, সে নিয়ম করলো, কি করলো, নিয়ম করলো যে এই ব্যাকরণটা কিভাবে চলবে, এই নিয়মটা ভাষা চলবে। বাট মূলত এই ব্যাকরণটা ভাষাকে অনুকরণ করে। দেখো ভাই আমরা গ্রামার পড়ি, গ্রামার পড়ার সময় নিয়ম দিয়ে কাজ হয়, অনেকগুলো আবার নিয়ম দিয়েও কাজ হয় না। তারপরে ভাষাটাই কি ফ্যাক্ট, ভাষায় কি, ভাষা হচ্ছে ফ্যাক্ট। তাহলে মনে রাখবো আমরা ব্যাকরণ হচ্ছে ভাষার অনুগামী, ভাষা হচ্ছে মেন, এই ভাষার অনুগামী কি, ব্যাকরণ হচ্ছে ভাষার অনুগামী, সে আগে আইছে পরে আইছে, ঠিক আছে। মানে উত্তর কি, উত্তর ক না, উত্তর কি, উত্তর ক না, উত্তর কি, উত্তর ক নাম্বার, ওকে উত্তর কি, উত্তর হচ্ছে ক নাম্বার। এবার আসো, আচ্ছা এদিকে, এবার আসো, এবার আসো, এবার আসো, এবার আসো, আচ্ছা এবার আসো, এবার আসো, আমরা হচ্ছে এখানে কিছু তথ্য দেওয়া আছে, আগের আগের প্রশ্ন যে দিয়ে দিয়েছি আমরা, এখানে কিছু বাছাইকৃত প্রশ্ন দিয়েছি আমরা, এখানে ছোট হওয়া বাবা, এখানে হচ্ছে এই যে এখানে আমরা কিছু বাছাইকৃত প্রশ্ন দিয়েছি, তোদের আমি একটু মনে করাই দিচ্ছি যে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে, জীব। এই জীবের সরাসরি, জীবটা প্রত্যেকটা জায়গাতে স্তরে থেকে কিন্তু সে জীবটা, এটা হচ্ছে সরাসরি সম্পর্ক আছে। ব্রেল ভাষা কি বা ব্রেইলি ভাষা কি, মনে রাখবা দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে, দৃষ্টি প্রতিবন্ধী যারা চোখে দেখতে পায় না, ওই যে এভাবে আকার ইঙ্গিত দিয়ে কথা কয় না এমনি, ওইটা হচ্ছে ব্রেইলি ভাষা বা ব্রেইল ভাষা। নিজের কোনটি ভাষা পরিবারের অংশ, এটা ইন্দো ইউরোপের পড়ানোর সময় পড়াবে, এটা এখানে নাই, ইন্দো ইউরোপে পড়ানোর সময় এটা পাবা, এটা ইন্দো ইউরোপে এখানে নাই, আরো পড়া কিছু বাদ ছিল আমাদের, পূর্বে পড়বো আমরা, এগুলো আগের পড়া আসছে, আগের পড়া কত বছর আগে বাংলাদেশে, আগের পড়া। আচ্ছা এই যে এটা দেখো, মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়, মানুষের ভাষা বাগযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়, এটা আমরা ধ্বনিবর্ণের ক্লাসে পাবো। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্য সংকেতকে কি বলা হয়, ভাষা বলা হয়। এটা এটা আমরা আজকে পেয়েছি, আগেও পাবো, সমস্যা নাই। এখানে এখান থেকে নতুন প্রশ্ন পাবো আমরা আজকের পড়া থেকে, এটাও নাই, এটাও নাই, সব ভাষারই কোন রূপের বৈচিত্র্য থাকে, এটাও নাই। এই যে এখান থেকে আসো, এখান থেকে শুরু, এখান থেকে আবার পড়া শুরু হয়ে গেল, আসো এখান থেকে শুরু হয়ে গেল। দেখো এবার আসো কঠিন প্রশ্ন, এবার আসো কঠিন প্রশ্ন, একটু এলোমেলো প্রশ্ন। এবার যারা পারবে তারা হচ্ছে অ্যাকচুয়াল স্টুডেন্ট, এবার যারা পারবে তারা হচ্ছে অ্যাকচুয়াল স্টুডেন্ট। দেখি তো কে কে পারে এটা, কে কে পারে দেখি তো। 61 ক্রিয়া বিশেষণ বলেছিলাম, পদ অথবা অথবা পদ প্রকরণ, অথবা কি পদ প্রকরণ, আর ব্রাকেটে লেখা ছিল, মনে আছে, লেখা ছিল বিশেষ্য, বিশেষণ, তারপর হচ্ছে যোজক, তারপর ক্রিয়া, অব্যয়, মনে আছে। তো এগুলো কি হয়, এই যে বিশেষণ আছে, ক্রিয়া বিশেষণ, এগুলো সরাসরি তোমরা যে পড়েছো ব্যাকরণিক শব্দ শ্রেণী, চলে যাবে হচ্ছে এগুলো রূপতত্ত্বে বা শব্দ তত্ত্বে, রূপতত্ত্বে বা শব্দ যাবে কোথায়, রূপতত্ত্বে বা শব্দ তত্ত্বে। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় কোথায়, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে এটা মেবি, আচ্ছা আমি দেখে নিই, আমার ভুল হতে পারে একটু, দেখি খ ব্যাকরণ নিয়ে, ও আচ্ছা ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে, ও সরি ঠিক আছে, ব্যাকরণ হচ্ছে মূলত ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে এটা। এবার বলছে ইংরেজি ভাষা প্রথম ব্যাকরণ কে লিখে, আচ্ছা এটা এই জায়গায় পড়া না। শব্দের অর্থ আর অর্থ বৈচিত্র্য, এই দেখো অর্থের পয়েন্ট আসছে, তাহলে কি আসছে দেখো তো, আসছে কি, অর্থ নিয়ে আসছে, বলছে শব্দের অর্থ, ভাই শব্দের অর্থ বা অর্থ বৈচিত্র্য, যে অর্থ আছে, অর্থ হবে অর্থতত্ত্ব। বাচ্চ পড়াইছিলাম, যদি বাপের একটা উক্তি, বাচ্চ যাবে কোথায়, বাচ্চ যাবে হচ্ছে বাক্য, যাবে কোথায়, বাক্যতত্ত্ব যাবে। যোজক পড়াইছিলাম, যোজক একটু আগে বললাম, যোজক যাবে কোথায়,
যাবে হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। কোথায় যাবে বলো? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এবার বলছে যে ভাষার স্বরূপ বা প্রকৃতি, ওই একই কথা, এটা হচ্ছে ব্যাকরণ। কি হবে? ভাষার স্বরূপ বা প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। উইলিয়াম কেরি, আচ্ছা বাদ এটা, এই যে এইটা দেখো, এইটা স্বর, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য। ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়? স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, সেটা হবে ধ্বনি। সেটা কি হবে? সেটা হবে ধ্বনি। দেখে নিতে কি আছে? ধ্বনি, ঠিক আছে, ধ্বনি। আচ্ছা, এবার নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? কি বলেছে? নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ নির্মাণ, জীবননা, কারক, জীবননা, বাচ্চ, এই দেখো ধ্বনি আছে না লেখাটা, দেখো ধ্বনি, সরাসরি ধ্বনি আছে। ধ্বনি মানে কি? ধ্বনিতত্ত্ব, ধ্বনি, বর্ণ, অক্ষর, উচ্চারণ, ধ্বনিতত্ত্ব। আবেগ শব্দ, ওই যে ব্যাকরণিক বিশ্লেষণ, আবেগ শব্দ। ব্যাকরণিক বিশ্লেষণে কি যোজক ছিল, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, উপসর্গ, এই আবেগ, এগুলো যাবে কোথায়? যাবে হচ্ছে, যাবে 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 হচ্ছে কই 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 কই, যাবে হচ্ছে কই? রূপতত্ত্ব। যাবে কোথায়? রূপতত্ত্ব। যাবে কোথায়? রূপতত্ত্বে। ৭১, হ্যাঁ ঠিক আছে। এবার আসো শব্দ নির্মাণ। দেখো লিসেন, শব্দ নির্মাণ মনে রাখবা। শব্দ তৈরি, কি বলেছি? শব্দ গঠন, শব্দ তৈরি, শব্দ নির্মাণ, কি বলেছি? নির্মাণ। এগুলো সবগুলা যাবে হচ্ছে বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে। শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে মনে রাখবা। রূপতত্ত্বের কাজে কি? রূপতত্ত্বের কাজ আর শব্দতত্ত্বের কাজ হচ্ছে নতুন শব্দ ক্রিয়েট করা। নতুন শব্দ ক্রিয়েট করা। কি বলেছি? নতুন শব্দ ক্রিয়েট করা, নতুন শব্দ ক্রিয়েট করা। ৭৩ নম্বর বলছে ব্যাকরণের উপাদান কোনটা? ব্যাকরণের উপাদান লোপ, সরি বাক্যের উপাদান লোপ। ভাই বাক্য বলছে, যাবে কোথায়? যাবে হচ্ছে বাক্য। যাবে কোথায়? যাবে বাক্য। ৭৪ কি বলতে? ৭৪ নম্বর প্রশ্ন আমার কিংবদন্তি বইয়ের প্রথম এডিশনে ভুল ছিল, ঠিক করে নিও। ৭৪ নাম্বারটা উত্তর ঠিক করে নাও। শব্দ বর্গ, শব্দ জোড়, বাক্যের ব্যঞ্জনা। এই যে বাক্যের ব্যঞ্জনা যাবে কোথায়? যাবে হচ্ছে অর্থতত্ত্বে। এটা ঠিক করে, নতুন ৯ বই অনুসারে আসছে, এটা ঠিক করে নাও। ঠিক করে নাও, হ্যাঁ ঠিক করে নাও, এটা ঠিক করে নাও। আমার বইয়ে একটু ভুল ছিল, এটা ঠিক করে নাও, এটা ঠিক করে নাও। ৭৪ নাম্বার উত্তর ঘ করে না, যারা আগের এডিশন পড়তেছো। ৭৪-এর ঘ নিয়ে নাও। আর এই ৭২-এর উত্তর খ, ৭২-এর উত্তর কি হবে? খ। এই দুটো ঠিক করে নাও, ঠিক আছে? তাহলে কি বলেছি? ৭০, মেবি ৭০ ছিল। এই ৭০-এর উত্তর হবে ধ্বনিদল। এটা বইয়ে ভুল থাকতে পারে, ঠিক করে নাও। আর এখানে ৭৪ অর্থতত্ত্ব করে নাও। আর ৭২ তো শব্দ নির্মাণ বলা আছে, রূপতত্ত্ব হবে, এটা ঠিক করে নিও যদি ভুল থাকে। আচ্ছা এবার আসো, এবার বলছে এটা নাই নাই পড়েছি 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 পড়েছি, এগুলো এগুলো আগের পড়া, এগুলো আগের পড়া। এই যেখানে একটা আছে পদের রূপ পরিবর্তন। ভাই শব্দের রূপ পরিবর্তন আর পদের রূপ পরিবর্তন কাহিনী কিন্তু একই। কাহিনী কি? কাহিনী একই। তাহলে উত্তর হচ্ছে পদের রূপ পরিবর্তন। আচ্ছা একটু খেয়াল রেখো তো, পদের রূপ পরিবর্তন আর শব্দের রূপ পরিবর্তন দুটো একটু পার্থক্য আছে। এটা শব্দতত্ত্ব হবে এই কারণেই, কারণ হচ্ছে এটা নতুন 9 বইয়ে দেওয়া আছে। তুমি একটু খেয়াল করো, ঠিক আছে? নতুন 9 বইয়ে দেওয়া আছে, এটা একটু খেয়াল রাখবা। পদের রূপ পরিবর্তন, পদের রূপ পরিবর্তন বলে একটু খেয়াল রাখবা। আচ্ছা এবার আসো, আলোচনার বিষয়বস্তু কয়টি? চারটি প্রত্যেকটা মৌলিক অংশ কয়টি থাকে? 4টি থাকে। ডান, শেষ শেষ। তাহলে আমরা আজকের ক্লাসে যেটা করলাম, আজকে এটা শেষ করলাম। আগামী ক্লাস, ওয়েট, আগামী ক্লাস আমরা এই যেগুলো পড়বো। আগামী ক্লাস আমরা ধ্বনিবর্ণ পড়বো। আগামী ক্লাস আমরা ধ্বনিবর্ণ পড়বো। স্লাইড দিয়ে দিয়ে আগামী ক্লাসে কি বলবো? ধ্বনিবর্ণ। তো আজকে আমরা এতগুলো প্রশ্ন শেষ করেছি। তো একটু কমেন্ট করে বলো তো কেমন লেগেছে, পড়া বুঝতে পেরেছো কিনা, বা এইভাবে পড়া তোমার কেমন লাগবে আমাকে একটু বলো তো। এইভাবে পড়া তোমার কেমন লাগবে একটু কমেন্ট করে বলো। তুমি পড়া বুঝতে পেরেছো কিনা, পড়া বুঝতে পেরেছো বলো তো। আমরা আজকে পড়লাম, তাই না? আমরা আজকে অনেক স্টুডেন্ট ক্লাস করেছি, একটু কমেন্ট করে বলো। তোমাদের দেখো ওয়েবসাইট আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েবসাইট তোমাদের দেখাই দিচ্ছি। তোমরা একটু ওয়েবসাইটে যাবা, দেখো পরীক্ষা দেবা কেমন দেখাই দিচ্ছে। এরকম ক্লাস চাও কিনা একটু কমেন্ট করে বলো তো। এরকম ক্লাস চাও কিনা, এরকম রেগুলার ক্লাস চাও কিনা। দেখো এখানে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটে যায় না কে? নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট চলে যাবে। আচ্ছা আমি দেখা দিচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে যাই, এখান থেকে যাই, এখান থেকেও যাই। এখান থেকে একটু বের হই, এক্সিট ফুল স্ক্রিন কেটে দিই। আচ্ছা এই যে গুগল ক্রোমে যাবা, গুগল ক্রোমে গিয়ে তোমরা এখানে লিখবা হচ্ছে hasnatbangla.com। কি বলেছি? জাস্ট লিখবা হচ্ছে hasnatbangla.com। কি বললাম? hasnatbangla.com। কি বলেছি বলতো? লিখবা হচ্ছে hasnatbangla.com। লেখার পরে তোমার এখানে এক্সাম আছে, এখানে আরে নেট কানেকশন তো নাই, শেষ। এক্সাম আছে, এক্সাম অপশনে যাবা। এক্সামে গিয়ে দেখবা কিংবদন্তি বইয়ের উপর এক্সাম দেওয়া আছে, নিচে দেওয়া ছিল। আমি দেখাতে পারছি না, সরি। আমি আগামী ক্লাসে দেখাই দেবো, ঠিক আছে? hasnatbangla.com এটা লিখলে হবে। এটা লিখলে তুমি পেয়ে যাবা hasnatbangla.com, ঠিক আছে? এটা লিখলে তুমি পেয়ে যাবা। এই hasnatbangla.com এ গিয়ে একটু স্ক্রল করে দেখবা নিচে কিংবদন্তি বইয়ের উপর এক্সাম আছে। ওইখানে অধ্যায় করে আমরা এক্সাম দিয়ে দিব আগামীকালকে। বাংলা ব্যাকরণের উপর আলোচ্য বিষয় এই অধ্যায়টা আমরা দিয়ে দিব, তোমরা পরীক্ষা দিও, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো,
সুস্থ থাকো। যারা কিংবদন্তি বইটি কালেক্ট করেছো, কিংবদন্তি বইটা গুছিয়ে দাগায় দাগায় পড়ো, আমি আছি, আমি তোমাদের হেল্প করবো। যারা কেউ যদি ব্যক্তিগতভাবে পড়তে চাও প্রাইভেট অনলাইন ব্যাচে খুবই স্বল্প টাকার মধ্যে, তুমি আমার নক দিও, আমার ব্যাচ আছে, পড়াবো, কোনো সমস্যা নাই। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কিংবদন্তি বই সবখানে পাওয়া যায়, জনপ্রিয় সকল লাইব্রেরিতে পাওয়া যায়, রকমারিতে পাওয়া যায়, আমার ওয়েবসাইটে পাবা, সবখানে পাবা। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা অনেক বেশি শেয়ার করেছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। আমি নোটিস দিয়ে দেবো আগামী ক্লাসে পড়াবো হচ্ছে ধ্বনি বর্ণ। কি পড়াবো? ধ্বনি বর্ণ পড়াবো। মোস্ট ইম্পর্টেন্ট টপিক। অভিধান বর্ণক্রম পড়াবো। বিভিন্ন কোচিং এ অভিধান পড়ানো হয় না, সে অভিধানটা পড়াই দিব। ঠিক আছে, তাহলে অভিধান পড়াবো, অথবা আচ্ছা অভিধানটাই পড়াবো আগামী ক্লাস। ওকে, সব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।